ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তির কাছে কিভাবে কমিউনিকেশন বা কমিউনিকেশন হচ্ছে বা কিভাবে মেসেজটা পৌঁছচ্ছে, সেই চ্যানেলের ভিত্তিতে কমিউনিকেশন দু রকমের হয়। একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। আমাদের ভার্বালের থেকেও নন ভার্বালটা বেশি ইম্পর্টেন্ট। দেখবে যেই জায়গায় নোটস বেশি এলাবোরেট করা আছে, বুঝতে হবে ওখান থেকে বেশি কোশ্চেন আসে। নন ভার্বালটা অনেক বেশি এলাবোরেট করা আছে ইচ্ছাকৃত ভাবে, কারণ ওখান থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে। দেখো, ভার্বাল কমিউনিকেশন আমরা কাকে বলি? যেখানেই ওয়ার্ড ইউজ হবে, যেখানেই ওয়ার্ড ইউজ হবে, মনে রাখবে ওটা ভার্বাল কমিউনিকেশন। আমরা বলি না যে ভার্বালি বলে এসেছি, তার মানে কি মুখে মুখে বলে এসেছি। আচ্ছা, আমি যদি তোমাকে মেসেজ করে কোনো কথা বলি, সেটা ভার্বাল হবে নাকি নরমাল হবে, কে বলতে পারবে? ভার্বাল হবে। বা যেখানেই ওয়ার্ডের ইউজ হবে, সেটা মুখের কথার ওয়ার্ড হোক বা লিখিত ওয়ার্ড হোক, যেখানে ওয়ার্ড ইউজ হবে সেটা হচ্ছে ভার্বাল। আর যেখানে ওয়ার্ড ছাড়া কমিউনিকেশন হবে, ওয়ার্ডলেস কমিউনিকেশন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। বলতে পারলাম না পারলাম বলো? হ্যালো, চলো পড়ছি তাহলে। ভার্বাল বলছে ভার্বাল মিন্স দ্য ইউজ অফ ওয়ার্ড, ওরাল আর রিটেন, লিখিত শব্দ হতে পারে, মুখের শব্দ হতে পারে, ইন দ্য কমিউনিকেশন প্রসেস অ্যান্ড ডিজাইনড অ্যান্ড ফর্মুলেটিং মেসেজ। কমিউনিকেশন প্রসেসের মধ্যে মেসেজকে ফর্মুলেট করার জন্য আমি ওয়ার্ডের ইউজ করেছি, তাই ভার্বাল কমিউনিকেশন হয়েছে। In verbal communication, a message transmitted verbally, it making word oral and written. একই কথাই বলেছে যে মেসেজ ভার্বালি যাবে, সেটা মুখের কথাতে বা লিখিত ওয়ার্ডে যাবে, ভার্বাল কমিউনিকেশন হবে। এটা কিভাবে হতে পারে? এটা ভেরিয়াস বিভিন্ন ভাবে হতে পারে। ফেস টু ফেস হতে পারে কনভারসেশনের মাধ্যমে, ফোন কলের কনভারসেশন হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, স্পিচ হতে পারে, লেকচার হতে পারে, ইন্টারভিউ হতে পারে, বা কাউকে কোনো চিঠি, ইমেল, মেমো, রিপোর্ট, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, ফেসবুক চ্যাটিং থেকে শুরু করে যে কোনো ধরনের ভাবে লিখিত কথা বা হচ্ছে মুখের কথা একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তির মধ্যে ট্রান্সফার হয়েছে, ভার্বাল কমিউনিকেশন বলছে। এফেক্টিভ ভার্বাল কমিউনিকেশন ইনভলভস, যে কি কি থাকে একটা এফেক্টিভ ভার্বাল কমিউনিকেশন করতে গেলে? ক্লিয়ারিটি, মানে ক্লিয়ার করে বলবে বা লিখবে। কনসাসনেস, যে ভাই কোনো ভুল উচ্চারণ তো করছে না বা ভুল স্পেলিং তো লিখছে না, থাকতে হবে। এবং অ্যাক্টিভ লিসেনিং থাকতে হবে, অর্থাৎ কি বলছে ব্যক্তিটা সেটা তোমাকে পরিষ্কার করে বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, তবেই কি হবে একটা কিন্তু কমিউনিকেশন এফেক্টিভ। বলো, এই পর্যন্ত কারো অসুবিধে? হ্যালো হ্যালো, কোথায় অসুবিধে বলো? কথা বলছে না কেন? হ্যালো, আচ্ছা নেক্সট তাহলে দিচ্ছি। স্যার বুঝতে পেরেছি পরেরটা। আচ্ছা, সোজা, এটা তো সামনে না। ইন ভার্বাল কমিউনিকেশন রিমেম্বার অ্যাক্রোনিম কিপস, মানে কিপ ইট শর্ট এন্ড সিম্পল। মানে যখন তুমি কোনো কথা বলবে কাউকে, ভাই বেশি করে বলা যাবে না। কিপ ইট শর্ট এন্ড সিম্পল, মানে ছোট করে সহজ ভাষায় তাকে বোঝাতে হবে। বোঝাতে পারলাম না পারলাম? বেশি কথা ঘুরিয়ে ঘুরিয়ে বললে লোকে পছন্দ করে? তুমি আমাকে বলো, করে পছন্দ? কথা বলছে না কেন? না, সেটা কিন্তু পছন্দ করে না। তো মাথায় রাখতে হবে যে না, কথা বেশি ঘোরানো যাবে না, যেটা বলবো ক্লিয়ার করে আমাকে কিন্তু বলে দিতে হবে। ড্রাইভার এন্ড রাইট মেসেজ কমিউনিকেটর মাস্ট বি এমপ্যাথেটিক। ভাই তুমি যখন কথা বলবে, তুমি যখন মেসেজ ডেলিভার করবে, ডেলিভারিটা অ্যাকচুয়ালি তখন এমপ্যাথেটিক হবে, সহানুভূতি দিয়ে কথা বলবে। সহানুভূতি মানে বুঝতে পারছো তো ভাই? থাকে না একটা কথার মধ্যে ভাব, নিষ্ঠত্ব, মিষ্টি সুরে কথা বলার তুমি কিন্তু চেষ্টা করবে। কারো অসুবিধে? হ্যালো, এবার দেখো ভার্বাল কমিউনিকেশনকে অ্যাকচুয়ালি এখানে লেখা আছে 3 ভাগে, কিন্তু ভিজুয়ালটা এখন আর ধরা হয় না, ভিজুয়ালটা এখন নন ভার্বালের মধ্যে দেখা হয়। তাই তুমি ভাবো দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওরাল, একটা হচ্ছে রিটেন। ভিজুয়াল আছে, ভিজুয়ালটা নন ভার্বালের মধ্যে এখন অ্যাড করা হয়। রয়েছে ওরাল কমিউনিকেশন। দেখো এটা এত কিছু নেই, তাড়াতাড়ি পড়ে দিচ্ছি। ওরাল কমিউনিকেশন, স্পোকেন ওয়ার্ড আর ইউজ, মুখের বলা কথা এখানে ইউজ করা হয়, ইনক্লুডিং ফেস টু ফেস হতে পারে, কনভারসেশন, পিস, রেডিও, টিভি, টেলিভিশন থেকে কিন্তু এটা হতে পারে। ওরাল কমিউনিকেশন রিলাই অন ভার্বাল কিউজ, টোন অফ ভয়েস,
non-verbal gesture convey meaning effectively between individual or group। যে মুখের কথার থ্রুতে, গলার স্বরের থ্রুতে, বা তোমার সেই কথা বলার সঙ্গে সঙ্গে হাত পায়ের মুভমেন্টের থ্রুতে কি হয়, কিন্তু মেসেজ কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেলিভার হয়। It is essential aspect human interaction and play a vital role in everyday communication, business, transaction, education, interpersonal communication। ভেবে দেখো, আমরা যা সারাদিনে কথা বলি বা কমিউনিকেশন করি, তার 90% আমাদের ওরাল কমিউনিকেশন হয়। ঠিক বললাম না বললাম বলো? ভেবে দেখো। হ্যালো, ঠিক না ঠিক? তুমি ইশারা ইঙ্গিতে কথা বেশি বলো, লিখে লিখে কথা বেশি বলো, না মুখের কথাতে? কোনটাতে বলো? মুখে। মুখে। 90% কথা খুব গুরুত্বপূর্ণ হেল্প করে কিন্তু। এবার আমার এই মুখের কথা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ফ্যাক্টর আমাকে এটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। কে বলতে পারবে যে মুখের, আমি যে কথা বলছি, এই মুখের কথাটা কি কি দিক থেকে ইনফ্লুয়েন্স হতে পারে? বলো দেখি দুই একটা নাম। হ্যালো, বলো। সামনে কি কি কে দিক? আছে তার উপর নির্ভর করবে। হ্যাঁ, অবশ্যই, যে ব্যক্তিটা আছে তার উপর নির্ভর করবে। আর কি হতে পারে? হ্যালো, যে আমি যার সাথে আওয়াজ, কথা বলার আওয়াজ, টোন। আওয়াজ, টোন, একদম, যে আমি কিভাবে কথাটা বলছি, কোন সুরে কথাটা বলেছি, বলো, সেটা আমার কমিউনিকেশনকে এফেক্ট করবে কি করবে না? করবে না? হ্যাঁ, হ্যাঁ। চলো পড়ছি, দেখ এক করে পড়ছি, ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা, হ্যাঁ যারা ইম্পর্টেন্ট। এখন সময় দাও। টার্ম, যেখানে টার্ম দেখবে মানে বুঝতে হবে ওখানে কনসেপ্ট আছে। রয়েছে পিচ। আমার কমিউনিকেশনের পিচটা কেমন, সেটাও কিন্তু কি করবে, আমার কমিউনিকেশনকে, ওরাল কমিউনিকেশনকে ইনফ্লুয়েন্স করবে। এখন পিচ বলতে আমরা কি বুঝি? দেখো, পিচ বলতে আমরা বুঝি হচ্ছে হাইনেস এবং লোনেস। ব্যাপারটা বোঝো। আজকে আমি যখন ক্লাসে কথা বলছি, প্রত্যেকটা ওয়ার্ডের কি সম পরিমাণ সাউন্ড বের করছি নাকি কমাচ্ছি বাড়াচ্ছি? হ্যালো, বলো। হ্যালো, কম বেশি হবে। কম বেশি হচ্ছে, কম বেশি হচ্ছে না? ভেবে দেখো, আজকে ক্লাসে আমি এমন করে বলি পিচ। পিচ হচ্ছে একটা হাইনেস এবং লোনেস অফ দ্য টোন, যে সব থেকে হাই এবং সব থেকে লো এর মধ্যে যে অ্যাভারেজ ডিসটেন্স, সেটাকে বলা হচ্ছে লিন পিচ। এই পিচটাকে ভালো রাখলে কবে এফেক্টিভ কমিউনিকেশন হতে পারে, আর তোমার রিসিভার কিন্তু ইজিলি কথা বুঝতে পারে। ভালো লাগবে এমন করে শুনতে? হ্যালো, বল, ভালো লাগবে না? যে ভাই, যখন তুমি কথা বলবে তখন কোনো কোনো কথায় বেশি জোর দেবে, আবার কোনো কোনো কথায় একটু কম জোর দেবে। এই যে তুমি ওঠানামা করছো, তোমার কথার টোনের মধ্যে, কথার মধ্যে বা কথার মধ্যে তুমি ওঠানামা করছো, ভলিউম কোথাও জোর বেশি দিচ্ছ, কোথাও জোর কম দিচ্ছ, এই জোর কম দেওয়া এবং বেশি দেওয়াকে বলা হয় হচ্ছে পিচ। বলতে পারলাম না পারলাম? একটা কথা মনোটোনিয়াস ভাবে বলা যেতে পারে, আবার সেটাকে কিন্তু কম বেশিও করা যেতে পারে। এই যে কম বেশি করে তুমি কথা বলছো, এটাকে আমরা বলবো হচ্ছে পিচ। কারো অসুবিধে পিচ? হ্যালো, পিচ কারো অসুবিধে? কথা বলছো না? না। চলো, দ্য পিচ ইজ ডিগ্রি অফ হাইনেস এবং লোনেস অফ দ্য টোন। যে তুমি যে টোনে কথা বলছো তার সবথেকে কত হাই উঠেছে, সবথেকে নিচে কত নেমেছে, এটা ফ্রিকুয়েন্সির উপর নির্ভর কিন্তু করে। It depend upon frequency of the sound wave। ফ্রিকুয়েন্সি কি? তোমাদেরকে ফ্রিকুয়েন্সি কোনো জায়গায় পড়িয়েছিলাম? জিজ্ঞাসা করছি জাস্ট। মনে হয় না যে কোনো জায়গায় পড়িয়েছিলাম। পড়িয়েছিলাম না? হ্যাঁ, না স্যার। কোথায় পড়িয়েছিলাম ফ্রিকুয়েন্সি? ফ্রিকোয়েন্সি তো স্ট্যাটিস্টিক্সে ছিল না? স্ট্যাটিস্টিক্স মিন মিডিয়ান মধ্যে থেকে তো আসে। ও আচ্ছা 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 ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে ওই ফ্রিকুয়েন্সি আর এই ফ্রিকুয়েন্সি এক নয়, বুঝতে পারছো? একটু ঠিকই বলেছো, ওখানেও ফ্রিকুয়েন্সি পড়েছি। এখানে ফ্রিকুয়েন্সি বলতে বলতে বোঝায়, দেখো একটা কথা বলেই শুরু করি। একটা ক্লাস 10-এ একটা প্রশ্ন আসতো না, যে মশা উড়লে শব্দ করে কিন্তু মাছি উড়লে শব্দ করে না কেন? এসে এরকম প্রশ্ন? হ্যাঁ, তীব্রতা। হ্যাঁ, ওটা হচ্ছে ফ্রিকুয়েন্সির কারণে হয়। দেখো, যে কোনো সাউন্ড যদি হচ্ছে উৎপত্তি হয়, তার মূলে রয়েছে কি জানো তো? কম্পন। এই যে আমার ভোকাল, আমি যে কথাটা আওয়াজ বেরোচ্ছে না, তার মানে গলার ভিতরে কিছু না কিছু কিন্তু নড়ছে, কাঁপছে। কম্পন থেকে সাউন্ডের উৎপত্তি হয়, এটা জেনে রাখো। যে আমি টেবিলের মধ্যে ধাপ করে মারলাম, মানে টেবিলের কিছু না কিছু কাঁপলো, কাঁপার পরেই কিন্তু সাউন্ডটা তৈরি হলো। তুমি কি বুঝতে পারলে না? হ্যালো, হ্যালো,
এবার দেখো, এবার এই সাউন্ডটা যদি হচ্ছে যেটা কেঁপে শব্দটা ওঠে, সেই কম্পনটা যদি হচ্ছে 1 সেকেন্ডে 20 বারের কম হয়, তাহলে সেই শব্দ আমরা শুনতে পারি না। বলতে পারলাম না পারলাম? বলতে পারলাম না? তোমার আঙুলটাকে যদি তুমি 1 সেকেন্ডে 20 বারের বেশি নাড়াতে পারো, তাহলে তোমার আঙুল দিয়েও কিন্তু ভবা আওয়াজ করবে। বুঝতে পারছো না পারছো? হ্যালো হ্যালো, কথা বল, না বললে জিজ্ঞাসা করো না ভাই। বুঝতে পারছো? এবার দেখো, মশা উড়লে কি হয়, তার যে ডানাটা আছে না, তার ডানাটা 1 সেকেন্ডে 20 বারের বেশি নড়ে, মানে কাঁপে, সেই জন্য আমরা ওটা শুনতে পারি। কিন্তু মশা উড়লে সেই মশার পাখাটা 20 বারের কম নড়াচড়া করে, তাই এটাকে আমরা শুনতে পারি না। বুঝতে পারলাম না পারলাম? হ্যালো হ্যালো। তাহলে তোমার গলার ভোকালটা 1 সেকেন্ডে কতবার নড়ছে, সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, তত আওয়াজ তীক্ষ্ণ হবে। এক্সাম্পল, সব থেকে মোটা আওয়াজ হচ্ছে সেকেন্ডে 20 বার নড়ে, এবং সব থেকে তীক্ষ্ণ আওয়াজ যেটা তুমি শুনতে পাও, সেটা সেকেন্ডে 20,000 বার নড়ে। মানুষের ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে 20 থেকে 20,000 বার, মানে 20,000 বারের বেশি যদি নড়ে, তবু সেই শব্দ তুমি শুনতে পারবে না। 20 বারের যদি কম নড়ে, তবুও সেই শব্দ তুমি শুনতে পারবে না। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির কনসেপ্ট। এবার দেখো, তোমার গলার ভয়েস চিকন, মানে মেয়েদের গলার ভয়েস চিকন আর ছেলেদের গলার ভয়েস মোটা, এটা কেন এমনটা বলতো? কারণ হচ্ছে মেয়েদের ভোকাল কর্ডটা অনেক ছোট হয়, মানে একটু ছোট হয়, ছোট হওয়ার দরুন এটা বেশি পরিমাণে কম্পন তৈরি করে, বেশি বার কাঁপে। ছেলেদের ভোকাল কর্ডটা হয় বড়, যার জন্য সেটা কিন্তু একটু কম নড়াচড়া করে, যার জন্য তাদের গলার ভয়েসটা হচ্ছে মোটা। একটু বেশি করে বললাম বোধহয়। তাহলে এই যে তোমার গলার ভয়েসটা কোন জায়গায় চিকন করছো, কোন জায়গায় আবার মোটা করছো, কোন জায়গায় জোর দিচ্ছ, কোন জায়গায় জোর দিচ্ছি না। এই দেখো, বাড়াচ্ছি বা কমাচ্ছি, এটা কিন্তু পিচ বলে। এই যে আমি বাড়াচ্ছি বা কমাচ্ছি, চিকন করছি বা মোটা করছি, এটা আমার কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। কি অ্যাসপেক্ট নয় বলো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশ্যই সবগুলো হ্যাঁ। কথা কিন্তু একই রকম করে বললে হবে না, কোথাও একটু জোর দিতে হবে, কোথাও একটু আস্তে করে বলতে হবে। তো টিচিং লার্নিং মেথডে এটা একটা কি এলিমেন্ট। ভেবে দেখো, টিচার যদি সব কথা মনোটোনিয়াস করে বলে, তাহলে কিন্তু ক্লাস এফেক্টিভ হবে হবে না। এটা মাথায় রাখতে। ওয়ান শুড বি লাউড এনাফ টু বি হার্ড। একজন খুব জোরে কথা বলছে, বুকের ভিতরে লাগছে, এমনটা নয়। ওয়েন স্পিকিং, রিমেম্বার, চেঞ্জ দ্য পিচ, ভয়েস মডুলেশন, বিকাম বডি। ভেবে দেখো, একজন জোরে কথা বলছে, কানে লাগে, একবার সে একই রকম করে কথা বলে চলেছে, হ্যাঁ তোমরা এটা পড়বে, এমন করে না করলে কিন্তু হবে না ভাই, তাহলে মনোটোনিয়াস হয়ে যাবে, ক্লাস করতে ভালো লাগবে না। কেউ যদি হাই পিচে কথা বলে, এই থামো তোমরা, তার মানে কি হবে? এক্সাইটমেন্ট হবে, উরে আই মন দ্য ম্যাচ। আর যদি বলে যাবো না আমি, তুমি যাও, এরকম করে যদি কথা বলে, কি হবে বলো? অ্যাঙ্গার হবে না? রাগ উঠলে তুমি কেমন করে কথা বলো? পাবো না আমি, যা খুশি করো ভাই, বলো না বলো? এই হচ্ছে একটা লো পিচ হয়ে গেছে। পিচ হচ্ছে তুমি কতটা জোর দিয়ে কথাটা বলছো, এই জোর দেওয়াটা আমাদের কমিউনিকেশন কিন্তু একটা এফেক্ট বড় পরিমাণে কিন্তু করে। কার অসুবিধা আছে? নেক্সট রয়েছে ভলিউম। আমরা কাকে ভলিউম বলি? আচ্ছা বলো তো, লোক যদি দূরে থাকে, তাহলে কি তুমি আস্তে বলবে না জোরে বলবে? জোরে বলবো। আর লোক জোরে। যদি কাছে থাকে, তুমি কিন্তু আস্তে বলবে। আস্তে। তাহলে ভলিউম হচ্ছে তুমি কতটা জোরে কথাটা বলছো, সেটা হচ্ছে ভলিউম। ভলিউম ডিপেন্ড প্রক্সিমিটি, মানে ডিস্টেন্স, তোমার রিসিভার কত দূরে আছে, সেই হিসাবে তুমি ভলিউম বাড়াবে বা কমাবে। বা নাম্বার অফ পিপুল, কত জনের সাথে তুমি কমিউনিকেশন করছো। যদি জন বা লোক সংখ্যা বেশি হয়, তাহলে ভলিউম জোরে হবে না আস্তে হবে? জোরে হবে। জোরে হবে। আর যে লোক কম হয়, তাহলে আস্তে আস্তে হবে। এই ভলিউমকে আমরা কোন একক দিয়ে মেপে থাকি ভাই? এটা তো সিম্পল কনসেপ্ট, ডেসিবেল দিয়ে কিন্তু মেজার করে থাকে, যে কতটা জোরে আওয়াজটা আসছে। বলো, এই দুটোর মধ্যে কারো অসুবিধে আছে? সমস্যা কারো? স্যার, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে পার্থক্যটা কিভাবে আচ্ছা করবো? আচ্ছা 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 আচ্ছা, দেখো ভলিউম হচ্ছে আমি কতটা জোরে, অ্যাভারেজলি কতটা জোরে কথা বলছি, ব্যাপারটা বোঝো। এই যে আমি চিৎকার করলাম, উপরে উঠলো, এই তোমরা থামো, নিচে নামলাম,
এটার যে এভারেজ না, এটা যে এভারেজ, যে এভারেজ এই বিন্দুটা, এটা হচ্ছে আমার ভলিউম। আর সব থেকে হাই কত গেছি এবং সব থেকে লো কত গেছি, এই যে ওঠা নামা করছি, এটাকে বলবো হচ্ছে পিচ। দেখো সাবিনা, আজকে আমি যে কথা বলছি না, এর একটা নির্দিষ্ট একটা ভলিউম আছে, এভারেজ একটা সাউন্ড আছে না? না আছে, আছে। কিন্তু কোনো সময় দেখো একটু জোর বেশি দিচ্ছি, কোনো সময় একটু কম দিচ্ছি। এই যে জোর কম দেওয়া এবং বেশি দেওয়াকে বলে স্পিচ, এবং কম দেওয়া এবং বেশি দেওয়ার যে এভারেজ যে সাউন্ডটা, সেটাকে বলবো হচ্ছে ভলিউম। বলতে পারলাম? এবার বলো। হ্যালো, এভারেজটা, হ্যাঁ স্যার, পিচের এভারেজটা, এবার পিচের এভারেজটাকে ভলিউম বলবো, এটা বলতে পারে। ঠিক আছে, এবার রয়েছে রেট। দেখো ব্যাকেটে লেখা আছে স্পিড, মানে কতটা স্পিডে তুমি কথা মুখ দিয়ে বের করছো। ভেবে দেখো, ক্লাসে আমি পড়াতে পারতে এমন করে বলছি, আমাদের কমিউনিকেশনকে এফেক্ট করার জন্য বিভিন্ন কিছু বিষয় রয়েছে। বলে স্যার তাড়াতাড়ি বলেন তো, আমার আর ধৈর্য নেই। বলবে না? না বলবে? আবার এমন করে বলছি, আমাদের ওরাল কমিউনিকেশন ব্যবহার করার জন্য বিভিন্ন কিছু ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে রয়েছে পিচ, রেট, ভলিউম। পিচ হচ্ছে হাইনেস এবং লোনেস অফ ফ্রিকোয়েন্সি, এবং ভলিউম হচ্ছে কতটা লাউডলি আমি কথাটা বলতে রেখে ডেসিবেল দিয়ে মাপা হবে। রেট হচ্ছে যে নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ড আমি কতগুলো বের করছি, সেটাকে আমরা বলবো হচ্ছে রেট। বেশ বেশ। হ্যালো, তুমি আমাকে ব্যাপারটা বুঝে বলো, কোনটা তোমার কি শান্তি মতো তুমি বুঝতে পারলে? পারলে না। না দাদা। তাহলে রেট কোনটা ভাই? একটা এমন একটা জায়গায় তোমাকে রাখতে হবে। ওই তোমাদের কমিউনিকেশনে বোধহয় করিয়েছি না, লজিক্যাল ডিজাইনিং এ বোধহয় করিয়েছিলাম না এটা? সন্নিধি, মনে নেই? সন্নিধি, শব্দের সন্নিধি, হ্যাঁ, ওটা হচ্ছে distance, হ্যাঁ। সন্নিধিটাই। হ্যাঁ, ওটাই হচ্ছে রেট। কমিউনিকেশনের নাম চেঞ্জ করে রেট হয়ে গেছে। যে বাই রিদম, তুমি কিভাবে কথাটা বলছো, কতটা দ্রুত কথাটা বলছো, বাই নির্দিষ্ট একটা স্পিডে কথা কিন্তু বলতে হবে, কমালে বা বাড়ালে কিন্তু হবে না। দেখো, the speed which word are delivered, তুমি কতটা স্পিডে ওয়ার্ডটাকে ডেলিভার করছো, সেটা হচ্ছে আমার রেট। One should maintain regular speaking because regular rhythm voice makes sound confident. ভেবে দেখো, একদম সে একটা রেগুলার স্পিডে কথা বলছে, কনফিডেন্ট মনে হবে। যদি সে প্রচন্ড দ্রুত কথা বলে, বুঝতে হবে তার মধ্যে কনফিডেন্স কম রয়েছে। আর যদি সে প্রচন্ড আস্তে আস্তে কথা বলতে হবে বলে, তাহলে বুঝতে হবে তার মধ্যে ল্যাক অফ নলেজ রয়েছে, মানে সেই জায়গাটা তার ভালো জানা নেই। এমনটা কিন্তু হতে পারে। ইফ এ টিচার টক স্লো, স্টুডেন্ট কি হয়ে যাবে? ফার্স্ট্রেটেড হয়ে যাবে। আর যদি কুইকলি বলে, তাহলে সে ভালো বুঝতে পারবে না, তোমাকে নির্দিষ্ট একটা স্পিডে কথা বলতে হবে। কার অসুবিধে আছে? কারো সমস্যা? দ্বিতীয় যে ইয়েটা বললে ওটা আর একবার বলো। এই লাইনটা, যে যদি কোনো একটা লোক সঠিক রিদমে, মানে একটা রেগুলার রিদমে, মানে সে যেভাবে কথা বলছে সেইভাবেই কথা বলছে, তো কনফিডেন্ট মনে হবে। যদি সে তাড়াতাড়ি কথা বলে, তাহলে বুঝতে হবে তার মধ্যে লো কনফিডেন্স রয়েছে, আনসার্টেনিটি রয়েছে। আর যদি কোনো বাচ্চা একদম, কোনো লার্নার বা কোনো ব্যক্তি যদি হচ্ছে একদম ধীরে ধীরে কথা বলে, বুঝতে হবে ওই টপিকে তার ল্যাক অফ নলেজ রয়েছে। বলতে পারলাম না পারলাম? হ্যাঁ। হ্যালো, এটা ফ্যাক্টর। হুম। ক্লিয়ারিটি ইন স্পিকিং আর্টিকুলেশন, মানে যখন তুমি কোনো কথা বলবে, প্রপার প্রোনাউন্সিয়েশন তোমাকে করতে হবে। ভেবে দেখো, ওরাল কমিউনিকেশনে প্রোনাউন্সিয়েশন একটা ফ্যাক্টর কি ফ্যাক্টর নয়? ঠিক মতো উচ্চারণ না করতে পারলে কি বলে ওটা কিন্তু বোঝা যায় না, ঠিক না রে? হ্যালো, লাগে লাগে না? হ্যালো, দেখো, হ্যাঁ। বলছে প্রপার প্রোনাউন্সিয়েশন ইজ ডেলিভার্ড হোয়াট কন্ট্রিবিউটস টুয়ার্ড দ্য এফেক্টিভ মেসেজ। ঠিক তোমার উচ্চারণ করলে এফেক্টিভ কমিউনিকেশন যাবে। অলসো ডিপেন্ড আপন ক্লিয়ারলি থট অফ দ্য কমিউনিকেটর। ভেবে দেখো, তুমি ক্লিয়ারলি উচ্চারণ তখনই করতে পারবে যখন, যখন কি হবে, তোমার ওই টপিকে ভালো নলেজ থাকবে, ক্লিয়ার থট তুমি থাকবে, সেটার কথা এখানে বলেছে। তাহলে ওরাল কমিউনিকেশনের ওয়ার্ড ছাড়া কি কি জিনিস যুক্ত? পিচ রয়েছে, ভলিউম রয়েছে, রেট রয়েছে, ক্লিয়ারিটি অফ ভয়েস রয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে একসঙ্গে প্যারা ল্যাঙ্গুয়েজ বলা হয়। পরীক্ষা প্যারা ল্যাঙ্গুয়েজ থেকে অনেকবার কোশ্চেন এসেছে। এই প্যারা ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট নন ভার্বালে আরো ভালো করে পড়বো আমরা। স্যার আমাদের এবার এসেছিল প্যারা ল্যাঙ্গুয়েজ। এবার এসেছিল? আচ্ছা আচ্ছা, এটা এর আগেও অনেকবার এসেছে। প্যারা ল্যাঙ্গুয়েজ আমরা কাকে বলবো? একটা না মানে স্যার ওরাল, অনেকগুলো অপশন ছিল, ম্যাচিং ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ওরাল কমিউনিকেশনে ওয়ার্ড ছাড়া তোমার মুখ দিয়ে ওয়ার্ডটা যেভাবে বের হচ্ছে, ওয়ার্ডটা
ওয়ার্ডটা তো বেরোচ্ছে, ওয়ার্ডটা তো হয়ে গেল তোমার ভার্বাল। এই ওয়ার্ডটা কিভাবে তোমার মুখ দিয়ে বেরোচ্ছে, কতটা স্পিডে, কতটা জোরে, কতটা ক্লিয়ারলি, কতটা ফ্রিকুয়েন্টলি, কতটা এমপ্যাথেটিক ভাবে, এই যে কিভাবে তুমি কথাটা বলছো বা কথাটা বেরোচ্ছে, সেই সমস্ত বিষয়কে আমরা বলবো হচ্ছে প্যারাল্যাঙ্গুয়েজ। আমি কতটা দ্রুত কথা বলছি, কতটা কনফিডেন্টলি বলছি, কতটা সিম্প্যাথি দিয়ে বলছি, কতটা স্পিডে বলছি, কতটা জোরে বলছি, এই সবই কিন্তু আমার কিসের মধ্যে পড়বে বলো? কিসের মধ্যে পড়বে? কিসের মধ্যে পড়বে? প্যারাল্যাঙ্গুয়েজ। 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 তাহলে প্যারাল্যাঙ্গুয়েজ কারো অসুবিধে? প্যারাল্যাঙ্গুয়েজ কারো অসুবিধে? হ্যালো, প্যারাল্যাঙ্গুয়েজ কারো অসুবিধে? আরেকবার একটু বলো। চলো, এই যে দেখো স্নেহা, তুমি আমাকে কিন্তু বলে স্যার আরেকবার একটু বলো। তুমি বলার সময় নির্দিষ্ট একটা ভলিউম ইউজ করেছো, নির্দিষ্ট স্পিডে বলেছো, তার সঙ্গে এই কথার মধ্যে কিন্তু তোমার একটা সিম্প্যাথির বা এমপ্যাথির একটা ভাব কিন্তু জড়িত ছিল, ছিল না ছিল স্নেহা বলো? হ্যাঁ, এই যে স্যার আরেকবার বলো, এটা তুমি যেভাবে বললে, যতটা স্পিডে, যতটা এমপ্যাথি দিয়ে, যতটা ভলিউমে তুমি বললে, এই সমস্ত কিছুই আমার প্যারাল্যাঙ্গুয়েজের মধ্যে। আমি কথাটা কিভাবে বলছি সেটাই আমার প্যারাল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? ভালো, বুঝতে পারলে না পারলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে বিষয়। বলো কারো অসুবিধা এখানে? হ্যালো, কারো অসুবিধে? নেক্সট যাচ্ছে তাহলে দেখো, অ্যাডভান্টেজ অফ ওরাল কমিউনিকেশন। বলো, তোমরা বলো অ্যাডভান্টেজ কি হতে পারে ওরাল কমিউনিকেশন? দুই একটা তো বলো। ফেস টু ফেস টাইম বেঁচে যাবে। হ্যাঁ, টাইম পেয়ে যাবে। ঠিকভাবে হ্যাঁ, কি বলে? ঠিকভাবে বুঝতে পারা। হ্যাঁ, বুঝাটা অনেক বেশি যায়, ঠিক বলেছো। স্পন্টেনিয়াস একটা ফিডব্যাক আসে না, বলো তো? বলো বলো। হ্যাঁ, স্যার বলছি গুড লিসেনারও তো হওয়া যাবে, হ্যাঁ, হওয়া যাবে, একদম একদম। দেখো, বা কথা বলার দক্ষ, মানে যে বলছে সে একদম দক্ষতা একদম অর্জন করবে। একদম একদম, এটা তো ট্রেনিং এরও প্রয়োজন পড়বে না। দেখো, ইট ইজ স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত হয় এবং ন্যাচারাল। এটা করার জন্য খুব বেশি ট্রেনিং তোমার প্রয়োজন পড়বে। কুইক ফিডব্যাক, ভাই যেহেতু দুই ব্যক্তি কথা বলছে, দ্রুত কিন্তু তাদের মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে। ইউজফুল ফর অল কাইন্ড অফ অডিয়েন্স। ভেবে দেখো, যে বাচ্চাটা, যে লার্নার, যে অডিয়েন্স পড়াশোনা করেনি, লিখতে পারে না, পড়তে পারে না, সেও কিন্তু অল কমিউনিকেশন করতে পারবে। পারবে কি পারবে না? হ্যালো, প্লাস আমি যখন কথা বলবো তখন এমন ওয়ার্ডই চুজ করব যেটা হচ্ছে আমার লিসেনারের পক্ষে সুইটেবল হবে, যেটা লিসেনার ইজিলি বুঝতে পারবে, সহজ হবে। সাপোর্ট নন ভার্বাল কমিউনিকেশন। ভেবে দেখো, আমি যখন মুখ দিয়ে কথা বলছি তখন হ্যান্ড মুভমেন্ট হচ্ছে, চোখ বা ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে। এই যে হ্যান্ড মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলোও আমার কমিউনিকেশনকে বুঝতে বা আমার কমিউনিকেশন এফেক্টিভ করতে হেল্প করে কি করে না? হ্যালো, করে কি করে না? হ্যালো, দেখো 100% করে। বলতে কমিউনিকেটর অর পারসন হু হ্যাভ কমিউনিকেট অলওয়েজ ফিজিক্যালি অ্যাভেলেবল। মানে যখন দুজন ব্যক্তি ওরাল কমিউনিকেশন করবে, অবশ্যই তারা কিন্তু সেখানে ফিজিক্যালি সেখানে কিন্তু উপস্থিতটা থাকবে। আচ্ছা বলো তো, ওরাল কমিউনিকেশন করলে একটা ক্লোজ রিলেশনশিপ গড়ে ওঠে কি ওঠে না? ওঠে। ওঠে। 100% ওঠে। ভাই, তোমার টাইমটাকেও সেভ করে দেয়, করে না করে? তুমি কাউকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছ, পারসুয়েট করতে চাচ্ছ, মেসেজ করলে বেশি পারসুয়েট হবে না ওরাল করলে বেশি পারসুয়েট হবে? ওরাল করলে। ওরাল করলে। ওরাল করলে। ভেবে দেখো, তুমি কয়েকদিন তার সাথে কথা বলেই তুমি বলবে, তোমার ফেসবুক কথা বলছো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাটিং করতে করতে একদিন হঠাৎ করে কল চলে যাবে, কেটে দিয়ে বলবে ভুল করে চলে গিয়েছিল। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হ্যালো, তারপর নাম এরকম ভুল মাঝে মাঝে দুই একবার করা যেতে পারে, প্রবলেম নেই। ঠিক না ঠিক? তার মানে চাইছি ভাই, এত টাইম টাইপ করতে আমার প্রবলেম হয়, আমি তোমাকে পটাতে চাইছি ভাই, আমি তোমার সঙ্গে ক্লোজ রিলেশনশিপ গড়ে তুলতে চাইছি, টাইম সেভ করে চাইছি ভাই। এখন ফেস টু ফেস কমিউনিকেশন করতে হবে। প্রথমে ফোন কলে দেখা কথা হবে, তারপরে হবে যে চলো একদিন আমরা দেখা করতে পারি। ঠিক না ঠিক? এক কাপ চা খাওয়া যেত। চা খাওয়া তো ঘন্টুর মাথা, চা তো তোমার বাসার বাড়ির দোকানেই আছে, তার জন্য 10 কিলোমিটার দূরে যাওয়া লাগে? ঠিক না ঠিক? চা খাওয়ার জন্য যাবে কিন্তু 10 কিলোমিটার দূরে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক না? এই হচ্ছে ফ্যাক্টর, এই হচ্ছে হ্যাঁ স্যার। রিলেশন করে ওঠার জন্য এটা দরকার। বলো কারো অসুবিধে? হ্যালো, 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 হ্যালো। না চলো, দাদা ঠিক। এর কিছু লিমিটেশন রয়েছে।
দেখো ভেবে দেখো, মুখের কথা টেম্পোরারি, আমি কি বলেছিলাম সেটা আর একটু পরে মিলিয়ে যাবে, তাই কোনো পার্মানেন্ট রেকর্ড কিন্তু থাকে না। আমি শুধু লেকচার দিয়েছি, নোটটা দেইনি, তুমি ভুলে গেলেই কিন্তু খেলা খতম, ঠিক না ঠিক? ওরাল কমিউনিকেশন ভুলে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে। নন ভার্বাল কমিউনিকেশন সাপোর্ট ওরাল কমিউনিকেশন, নট আন্ডারস্টুড বাই পিপুল হু আদার কালচার। ভেবে দেখো, তুমি বাংলা ভাষায় কথা বলছো চীনীদের সঙ্গে, তোমার কথা সে বুঝতে পারবে? পারবে? না পারবে কি না পারবে না? পারবে না। তো এগুলো কিন্তু ছোট ছোট লিমিটেশন কিন্তু রয়েছে। কারো অসুবিধে? চলো এবার আমরা পুরো রিটেন কমিউনিকেশন, ঠিক আছে? দেখো নন ভার্বালটা বেশি জোর দেবো, একটু একটু তাড়াতাড়ি যাচ্ছে এগুলো, এগুলো থেকে তো কম প্রশ্ন আসে, এই যে এখান থেকে বেশি করে জোর দিতে হবে। দেখো রিটেন কমিউনিকেশন, এখানে টার্ম নেই, ইজিলি বুঝবে। দ্য কমিউনিকেশন হুইচ উইল পারফর্ম থ্রু রিটেন ডকুমেন্ট, রিটেন ডকুমেন্টের থ্রু, রিটেন ওয়ার্ডের থ্রু কমিউনিকেশন হলে রিটেন কমিউনিকেশন হবে। ইন হুইচ কমিউনিকেশন সাইন, সিম্বল, ওয়ার্ড, হ্যান্ড রিটেন, গ্রাফিক, পিকচার, যে কোনো কিছু ওয়ার্ড হতে পারে, আমি ছবি এঁকে লিখে কমিউনিকেশন করাচ্ছি, ওয়ার্ড কমিউনিকেশন হবে। ভেবে দেখো, আমি একটা কোন টপিক তোমাকে লিখে দিচ্ছি, আমার ভোকাবুলারি, আমার গ্রামার, আমার রাইটিং স্টাইল, আমার প্রিসিশন, আমার ল্যাঙ্গুয়েজ, এগুলো আমার মেসেজকে কমিউনিকেশন, আমার মেসেজকে ইফেক্ট করবে কি করবে না? যখন আমি কোনো কিছু লিখবো, আমার গ্রামাটিক্যাল নলেজ এগুলো 100% ভাবে করবে। যে কোনো ধরনের ইমেল, লেটার, মেমো সবই কিন্তু আমার রিটেন কমিউনিকেশনের মধ্যে পড়ছে। মেইনলি বিজনেস অর্গানাইজেশনে কিন্তু এটা ইউজ হয়ে থাকে। দেখবে সেখানে মুখের কথার কোনো দাম নেই, বলবে ইমেল করে দাও, ঠিক না? ঠিক। ইমেল করার কারণ সেখানে পার্মানেন্ট রেকর্ড রাখা হয় যে ভাই তুমি তোমাকে এটা বলা হয়েছে, বা তুমি এটা করেছো, বা তোমাকে এটা করতে বলা হয়েছে, এটা কিন্তু ফ্যাক্টরের মধ্যে থাকছে। The organization needed to communicate with different stakeholders, both internal and external environment meet objective. যে একটা অর্গানাইজেশনের ভেতরের মধ্যেও কমিউনিকেশন করতেও রিটেন কমিউনিকেশন লাগে, বা এই ব্যক্তি যখন কোনো সাপ্লায়ার বা ভেন্ডারের সঙ্গে এক্সটার্নাল কমিউনিকেশন করে তখনও কিন্তু আমাদের এই ধরনের কমিউনিকেশন কিন্তু লাগে। তাস রিটেন কমিউনিকেশন ফার্দার ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। বলো বলো। স্যার আগেটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না ওটা। ইন্টারনাল আর ওটাই বলেছে, এক্সটার্নাল। হ্যাঁ এক্সটার্নাল বলেছে। রিটেন কমিউনিকেশন আমাদের দুই রকম হতে পারে, এই লাইনটা থেকে এই লাইনটা দেখো, যে ইন্টারনাল হতে পারে আবার এক্সটার্নাল হতে পারে। এটা তোমাদের পড়িয়েছি না টাইপ অফ কমিউনিকেশনের গ্রুপের মধ্যে, গ্রুপ প্রাইম কি গ্রুপের মধ্যে, ও গ্রুপের হ্যাঁ মধ্যে হ্যাঁ, করালাম না, বুঝতে ইন্টারনাল পেরেছি এবার। এক্সটার্নাল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। দেখো যদি হচ্ছে কোম্পানির একটা এমপ্লয়ি আরেকটা এমপ্লয়ির সাথে কথা বলছে, এটা কি হবে বলো? এটা কি হবে? ইন্টারনাল। এটা ইন্টারনাল। ইন্টারনাল। আবার এই ব্যক্তিটা যখন বাইরের কোনো ব্যক্তির সাথে কথা যখন বলছে, বাইরের ব্যক্তির সাথে কথা তখন বলবে সেটা এক্সটার্নাল। দেখো লিখেছি এক লাইনে, internal communication is from of memo, report, bulletin, job description, employee mutually email, especially internal organization within the organization. কিন্তু ইমেল, ইন্টারনেটটা আমি ফ্যাক্সি পাঠাচ্ছি বাইরের কোনো জায়গাকে, তখন হবে এক্সটার্নাল। আমার ওরাল কমিউনিকেশন বোথ ইন্টারনাল এক্সটার্নাল হতে পারে, আবার রিটেন কমিউনিকেশন কি হতে পারে? ইন্টারনাল এক্সটার্নাল দুটোই হতে পারে। কারো অসুবিধে আছে? কারো সমস্যা? কথা বলে না কেন? না স্যার ওইখানটায় না স্যার। ইন্টারনাল এক্সটার্নাল স্যার কেটে গেল, শোনা গেল না, একবার একটু বলবেন, আমারই আচ্ছা, আচ্ছা, সমস্যা আচ্ছা। বোধহয়। হ্যাঁ চলো বলছি, যে ধরো তুমি তোমার এই ব্যাচের কারোর সাথে কথা বলছো, তাহলে একটা অর্গানাইজেশনের ভেতরের লোকেদের সাথে কথা বলছো, তাহলে হবে ইন্টারনাল। আবার ধরো তুমি অন্য কোন স্টুডেন্টদের সাথে কথা বলছো তোমার এই গ্রুপে বা তোমার এই ব্যাচের বাইরে, তখন হবে এক্সটার্নাল। বুঝতে পারছো না পারছো? যখন হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। গ্রুপ অর্গানাইজেশন ভেতরের লোকের সাথে কথা বলে ইন্টারনাল হয়, বাইরের ব্যক্তির সাথে কথা বললে তখন হয় এক্সটার্নাল। কারো অসুবিধা ইন্টারনাল এক্সটার্নাল? দাদা এটা আমরা ওই যে ইন্টারনাল এক্সাম আর এক্সটার্নাল হ্যাঁ। এক্সাম দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ একদম একদম একদম, ভেতরে হলে ইন্টারনাল, বাইরে হলে এক্সটার্নাল। আচ্ছা রিটেন কমিউনিকেশনের কি অ্যাডভান্টেজ বলো তো, কে বলতে পারবে অ্যাডভান্টেজ? বলো। এটা একটা ডকুমেন্ট পাওয়া যেতে পারে, মানে যেহেতু লেখা হ্যাঁ ডকুমেন্ট, পার্মানেন্ট একটা ডকুমেন্ট থাকবে, ঠিক একটা না? ঠিক পার্মানেন্ট বলো। ডকুমেন্ট। হ্যাঁ হ্যাঁ ওটাই। আর কি হতে পারে? আর কি হতে পারে? প্রত্যেকের একই স্যার রকম লেখার কোশ্চেন থাকবে। দক্ষতা। আমি বুঝতে পারলাম না, ভালো আরেকবার করে বলো বলো বলো, রানী বলো। লেখার মানে একটা রিটেন কমিউনিকেশন বললেন তো, মানে আমার কেটে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, কানেকশনটা, হ্যাঁ, নাকি হ্যাঁ, হ্যাঁ। রিটেন তাই Written তো?
রিটেন লেখার লেখার যে দক্ষতা মানে ব্যাকরণগত ত্রুটি, তাছাড়াও মানে মানে লেখার অভ্যাস থাকবে, যেটা আমাদের মানে ওই গ্রামাটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে আর কি এনহ্যান্স করবে। না, এরকম তো কমিউনিকেশনের সম্পর্ক নয়, ওটা তাও বলছি। দেখো যে কোনো মেসেজ পাঠানোর আগে আমি কোনো এরর হয়েছে কিনা সেটাকে আমি চেক করতে পারবো, যেটা মুখের কথাতে সম্ভব নয়। ঠিক না? ঠিক বলো? হ্যাঁ স্যার, ওটাই। একদম হ্যাঁ একদম। যে আমি একটা মেসেজ পাঠানোর আগে আমি বারবার এডিট করতে পারবো, রিভাইজ করতে পারবো, তাই ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। একটা লিখিত ইমেল পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, আমার পার্মানেন্ট রেকর্ড হয়ে যাবে। একটা মেসেজ আমি যদি মুখে বলি তুমি নাও বুঝতে পারো, কিন্তু যদি আমি লিখে দেই তুমি বারবার 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 পড়ে পড়ে তুমি কিন্তু যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু পড়তে পারবে, পড়ে তুমি সঠিক ফিডব্যাকটা কিন্তু তুমি দিতে পারবে। ঠিক না? ঠিক। কিন্তু লিমিটেশন কি ভাই? লিখতে অনেক সময় লাগে। ঠিক বললাম না বললাম? বলো। ঠিক না? ঠিক। ভাই এটা নট প্রোভাইড প্রম্পট স্পন্টেনিয়াস ফিডব্যাক হবে না, প্রচুর টাইম নিয়ে নেবে। সবাই ভালো লিখতেও পারে না, যারা ইলিটারেট তারা কমিউনিকেশন করতে পারবে না। ইউজুয়ালি সাধারণত ওরাল এবং রিটেন দুটো একসঙ্গে করলে তবে একটা এফেক্টিভ কমিউনিকেশন হতে পারে। আজকের ক্লাস মতো বলছি, ক্লাস নোট দিচ্ছি, তাহলে একটা ভালো কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। কার অসুবিধে? হ্যালো। আচ্ছা, আমাদের একটা টার্ম আসবে পরের পেজে, যেটার নাম হচ্ছে নিউমোনিক্স। নিউমোনিক্স আমরা কাকে বলবো? বাবার হলো আবার জ্বর ছাইবে ঔষধে, মনে মুখস্থ করেছো এটা? হ্যাঁ ছন্দ মিলিয়ে মিলিয়ে। ছন্দ হ্যাঁ যখন কোনো কবিতার শুরুতে বা যখন কোনো ওয়ার্ডের থ্রুতে আমি একটা কোনোলজি বা কঠিন কনসেপ্টকে মনে রাখি, সেই টেকনিকটাকে বলা হয় হচ্ছে নিউমোনিক্স। কবিতা বানিয়েছি, বাবার হলো আবার জ্বর ছাড়িবে ঔষধে, বাবার মানে বাবর, আবার মানে আকবর, আর জ্বর মানে হচ্ছে কি জাহাঙ্গীর, হলোতে হুমায়ুন, যেতে জাহাঙ্গীর, এরকম করে বললাম, সাজিয়ে সাজিয়ে বলেছি নিউমোনিক্স। যেমন আমি মনে রেখেছি হোমস, এই ওয়ার্ডটার থ্রুতে কি কি 5টা বড় হ্রদ রয়েছে সেটা আমি মনে রাখছি। দেখো রয়েছে হর্মস, রয়েছে কি ওরিয়েন্টিও, মিচিগান, এরি, আর রয়েছে সুপিরিয়র। তাহলে হোমস মনে রাখলেই আমি কিন্তু ভারতে না বিশ্বের বৃহত্তম 5টা হ্রদের নাম আমি কিন্তু মনে রাখতে পারছি। পারছি না পারছি? তোমাদের আমি বলেছিলাম ইম্পান, মনে আছে ইম্পান? হ্যাঁ দেখো হ্যাঁ তোমাদের স্যার। আমি বলেছিলাম হ্যাঁ আমি বলছিলাম লাইটস, বলেছিলাম লাইটস, মনে আছে? লেসন ক্লারিটি, ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি, টিচার ওরিয়েন্টেশন, আছে না? হ্যাঁ। বলেছিলাম উদুনাবিও হবে। কি বললে? বলো। উদুনাবিও উদুনাবি, হ্যাঁ, হবে। গুড, একদম একদম তারপরে উদুনাবি। ভিওসি আর্ট স্কয়ার। আর স্কয়ার, একদম একদম একদম। ব্যাপারটা তুমি দেখো, আর টু ভিওসি ঠিকই বলেছো। এই যে ছোট ছোট ওয়ার্ডের থ্রুতে, কবিতার থ্রুতে কোনো কনোলজি বা কঠিন কনসেপ্টকে আমি মনে রাখছি, এই টেকনিকটাকে আমরা বলবো হচ্ছে নিউমোনিক্স। কার অসুবিধা? নিউমোনিক্স। এবার এটা আমার মেমোরি, এটাকে আমরা মেমোরিকে বা কোনো কিছুকে রিকল করতে হেল্প করে না মিস্টেক করে দেয়? হেল্প করে। আমার মেমোরিকে ইনক্রিজ করে না ডিক্রিজ করে? এই লাইনটা এসেছে পরীক্ষাতে। ইনক্রিজ কর। এনক্রিজ করে। নিউমোনিক্স কনসেপ্ট বুঝতে পারলে তুমি তখন বল না এনক্রিজ করে, না বুঝতে পারলে মনে থাকলে তো বলে এটা আবার কি জিনিস। দেখো নিউমোনিক্স দ্য ইউজ অফ ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফর লার্নিং এন্ড রিকলিং ওয়ার্ড, নাম্বার, ফ্যাক্ট, সো ডিফারেন্ট কনটেক্সট। যে বিভিন্ন জায়গায় নাম্বার গুলোকে, ওয়ার্ড গুলোকে ইজিলি মনে রাখার জন্য আমার এই নিউমোনিক্সটা কিন্তু আসে। বলছে এটা একটা মেমোরি ডিভাইস দ্যাট হেল্প লার্নার রিকল larger piece of information, especially from list such as chronology, steps, stage, part or phase. বিভিন্ন chronology, স্টেপ বা পার্ট গুলোকে মনে রাখার জন্য একটা মেমোরি ডিভাইসের মতো কিন্তু কাজ করে। 1966 সালে আর মিলার এই কনসেপ্টটা, এই বিষয়টা ডেভেলপ করে। এটার মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের মেমোরি পাওয়ারকে কিন্তু ইনক্রিজ করতে পারি, আমরা ইজিলি কোনো ওয়ার্ডকে কিন্তু রিকলও করতে পারি। আমাদের নর্থ আমেরিকার কি কি বড় বড় লেক রয়েছে, হোমসটাকে মনে রাখবো, আর হচ্ছে ইজিলি আমরা সেটা মনে রাখতে পারবো যে কি কি সেখানে আছে। আমরা ইম্পার মনে রাখবো, সাইকোমোটর ডোমেনে কি কি স্টেজ আছে আমরা মনে রাখতে পারবো। এই যে ওয়ার্ডের থ্রুতে বা কবিতার থ্রুতে কোনো কনসেপ্ট মনে রাখা, সেটাকে আমরা বলো নিউমোনিক্স। কারো অসুবিধা? নিউমোনিক্স। হ্যালো 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 হ্যালো
আচ্ছা তোমাদের কি এমন বুঝতে মনে হচ্ছে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলছি যে ওই নিমোনিক্স আর হুম, চংকিং এর মধ্যে মানে যে মেথড, ওটা একটু হ্যাঁ পার্থক্যটা বলে দিন না। দেখো চাঙ্কিং আর নিউমোনিক্স তো একই, বুঝতে পারছো? চাঙ্কিংটা এখানে ইউজ করেনি কিন্তু নিউমোনিক্স করেছে, কিন্তু বিষয় একই, বুঝতে ও পারলে? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। আরেকটা কথা বলি, তোমাদের মনে হচ্ছে না কমিউনিকেশন পরে এগুলো তো সবই পড়া, খালি নামগুলো একটু অন্যরকম করে দিয়েছে, তাই মনে হচ্ছে? হ্যালো 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 হ্যালো, তাই মনে হচ্ছে? আমি যখন প্রথম পড়েছিলাম আমার কিন্তু এমনটাই মনে হয়েছিল। মনে হচ্ছে, কি বললে বলো? বলছি এরকম মনে হচ্ছে এবং মজাও হ্যাঁ লাগছে হ্যাঁ বিষয়টা। হ্যাঁ 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 হ্যাঁ। একটু পরে আরো বেশি মজা লাগবে, ক্লাসটা আজকে লেন্দি হবে, হ্যাঁ টপিকটা শেষ করে রাখবো, তোমরা একটু সাথ দিও, তাহলে বেটার হবে, ঠিক আছে? কমিউনিকেশন যখন আমিও পড়েছিলাম আমার সঙ্গে এমনটাই হয়েছিল। আমরা নন ভার্বাল কমিউনিকেশন টাইপ অফ কমিউনিকেশনের সব থেকে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমরা এসেছি, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট নন ভার্বাল, ভার্বাল ছাড়া, লিখিত বা মুখের ওয়ার্ড ছাড়া চোখে চোখে কথা হয়ে গেছে, ওটাই হচ্ছে আমার কি বললাম নন ভার্বাল কমিউনিকেশন। বুঝতে পারলাম না পারলাম? হ্যালো, কত রকমের গান রয়েছে, কত রকমের স্টোরি রয়েছে এই নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে, ভেবে দেখো। সে তোমাকে যে পছন্দ করে এটাকে তার বলতে হয়েছে, না তুমি একদিন দেখেই বুঝে গেছো? একটা মেয়ে সবার আগে এটাই বোধহয় বুঝতে পারে, আমার তো তাই মনে হয়। পারে না, না পারে? হ্যালো, পারে না? পারে না? হ্যাঁ স্যার হ্যালো, পারে। পারে, আমার তো মনে হয় তো পারে। ভেবে দেখো, তার বলার প্রয়োজন পারে না, তার চোখ মুখ দেখলেই অ্যাকচুয়ালি একবার দুবার দেখলেই সে কিন্তু বুঝতে পারে। এই যে তার মুখে কিছু বলেনি কিন্তু তার বুক ফেটে যাচ্ছে, এই বুক ফাটা কান্না তুমি দেখতে পাচ্ছ, নরমাল কমিউনিকেশন। বুঝতে পারলাম না পারলাম? ভালো। দেখো এই হচ্ছে অবস্থা। দেখ, কান্নাটা দেখেও কেউ আবার পাত্তা দেয় না, কেউ আবার মজা পায়, পায় না, না পায়? হ্যালো, পায় না, না পায় বলো? ঠিক না ঠিক? হ্যালো, কেউ কেউ তো আবার আছে হ্যাঁ যে রাজিও হবে না, আবার হচ্ছে নাও করবে না, মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে, আছে না আছে? হ্যালো হ্যালো হ্যালো, কথা কথা বলছে না কেন? আছে না না আছে? যে ভাই রাজি আছে। তো হবো না, টোপ দেয় টোপ। আবার কেউ কেউ এটাকে ফিল করে, ধরো রিলেশন তো অলরেডি আছে তিনজনের সঙ্গে, আরো তিনজনকে লাইনে রেখে দিয়েছে, আছে না আছে? লাইন রাখে না? হ্যালো হ্যালো হ্যালো। আমার সব থেকে এটা এখন পার্সোনাল কথা বলছি, সব থেকে খারাপ লাগে ইনসাল্ট করলে, বুঝতে পারছো তো কি বললাম? বা কেউ যদি স্ক্রিনশট শেয়ার করে, ঠিক না ঠিক? স্ক্রিনশট শেয়ার করে সে নিজেকে কি দেখাতে চায় বলো তো? কি দেখাতে চায়? যে আমি একটা স্যার, হনু। বন্ধুদের গ্রুপে আবার খিল্লি করে, এটা নিয়ে এরকম খেলি হয় তো, মানুষের এটা সাথে। হচ্ছে ফ্যাক্টর, এটা 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 হচ্ছে নিকৃষ্ট মানসিকতার কাজ বলে আমার মনে হয়। এটা আমার বিশ্বাস যে একটা মানুষ যেরকমই হোক, ছোট হোক বড় হোক সুন্দর হোক অসুন্দর হোক, আমার মনে হয় জীবনে সবাই কম বেশি দুই একবার করে প্রপোজ তো পায়, ঠিক না ঠিক? তো ওটা ওটা খিল্লি উড়ানোর কিছু নেই, এটা নর্মাল কেস। আমার মনে হয় তার চিন্তা ভাবনা, তার ভাবনাটাকে আমাদের সম্মান করা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। তো খিল্লি তো কোনো মতেই নয়। তুমি রাজি হবে না স্বাভাবিক ব্যাপার, নাই হতে পারো, তো প্রথমত তাকে ছোট করা উচিত নয়। এখন ডিস্টার্ব করলে ছোট নয়, তাহলে তাকে বলা উচিত বা সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। দেখ চলো পড়ছি। It is the process of communication through sending and receiving wordless message. চোখে চোখে কথা হবে, বুঝতে পারছো তো? মেসেজটা কোনো ওয়ার্ড থাকবে না। নন-ভার্বাল কমিউনিকেশন অল অ্যাবাউট বডি ল্যাঙ্গুয়েজ অফ স্পিকার ডাজ নট মেক ইউজ ওয়ার্ড। যে বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে যে ভাই কোনো কথা বলার কিন্তু প্রয়োজন পড়বে না। তোমাদের পাড়াতে, আমাদের পাড়াতে এখন যা হয় মাঝে মাঝে বিকেলবেলা দেখি নতুন নতুন ছেলেরা বাইক নিয়ে ঘুরতে আসে, বলো বডি দেখলেই বুঝে যায় এটা কারো পেছনে পেছনে এসেছে। বোঝা যায় না? তোমাদের এরকম বোঝা যায়? তোমাদের এদিকে যায় নাকি না যায় জানি না। হ্যালো হ্যালো, তুমি দেখো, ওটা বলারই প্রয়োজন পড়বে না, ওটা বোঝা যাচ্ছে যে আসছে কোনো কারণে। আর আমরাও কিন্তু খুব বন্ধু ছিলাম ওই বয়সে, আমরা ভাবতাম যে আমাদের কোথায় কেউ দেখছে না, কেউ বোধহয় বোঝে না। এখন সে না বুঝি আসলে সবাই বুঝতো, আমরাই বুঝতাম না। ঠিক না না ঠিক বলো? হ্যালো, ওই হচ্ছে একটা হচ্ছে বিষয়, আসলে সবাই সব বোঝে, কিছু বলে নাই। কমিউনিকেশন আদার দেন ওরাল আর রিটেন ছাড়া আমার বডি জেস্টার, আই কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, পশ্চার,
ভয়েসের টোন, ফেসিয়াল এক্সপ্রেশন, এই সমস্ত কি মেসেজ কনভে হচ্ছে নন ভার্বাল। নর্মাল কমিউনিকেশন হেল্প রিসিভার ইন দ্য বেটার ইন্টারপ্রেট দ্য মেসেজ। ভেবে দেখো, যখন তুমি কথা বললে, কথা বলার সঙ্গে সঙ্গে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছে, ইন্টারপ্রিটেশন ভালো করতে পারে। We need it conscious about some important aspect non-verbal communication increase loyalty and rapport. ভেবে দেখো, সে বলছে একটা কথা তোমাকে মুখে বলছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে ঠিকই বলেছে, বলো তুমি ইজিলি কিন্তু তার কথাটা বিশ্বাস করবে। আর যদি হচ্ছে সে মুখে বলছে একটা, বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে আরেকটা, বলো কোনটাকে তুমি বিশ্বাস করবে তাহলে? বডি ল্যাঙ্গুয়েজ এটা না মুখের কথা? বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে ভার্বাল এবং নন ভার্বাল যদি কন্ট্রাডিক্টরি করে আমরা কোনটাকে বেছে নেব? নন ভার্বালটাকে বেছে নেব। ঠিক বললাম না বললাম? হ্যালো, এটা হচ্ছে ব্যাপারটা। দেখো, এই নন ভার্বালের কিছু টাইপ আছে, মোটামুটি 14টা বোধহয় টাইপ আছে। 14টা না, 14টা টাইপ আছে, 14টা। ঠিক আছে, 14টা টাইপ আমার ধরে 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 করতে হবে। সবার প্রথম রয়েছে প্রক্সিমিটি বা প্রক্সিমিক্স, ডিস্টেন্স। ডিস্টেন্স বা টেরিটরি বলতে পারো, বা স্পেশাল ডিস্টেন্স বলতে পারো। দুটো ব্যক্তির মধ্যে স্পেস কতটা আছে এটা দেখে তাদের মধ্যে রিলেশনশিপকে তুমি অনুমান করতে পারো কি পারো না? বল, পারো কি পারো না? এটা তো খুঁজেছি একটু আগে, কয়দিন আগে পড়ালাম। পারি। যেমন এই ছবিটা তুমি দেখো, এই ছবিটা দেখো, এই দুজনের ডিস্টেন্স থেকে কিরকম ধরনের রিলেশন থাকতে পারে তুমি কি বুঝতে পারছো? দেখো, কমপ্লিটলি বুঝতে পারছো। এটাতেও তুমি বুঝতে পারছো, দেখেই বোঝা যাচ্ছে এটা ফ্রেন্ড হবে, দেখেই বোঝা যাচ্ছে এটা কলিগ হবে, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু অপরিচিত ব্যক্তি হবে। ঠিক না? ঠিক। হ্যালো, এই যে ডিস্টেন্স যদি হচ্ছে আমার কমিউনিকেশনের মিনিং কে কোনো কিছু বোঝায়, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রক্সিমিক্স। দেখো পড়ছি, in non-verbal communication refers to the study of how individual use or perceive personal space social interaction. যে সোশ্যাল ইন্টারাকশনের সময়, দুজনের কথোপকথনের সময় দুজন ব্যক্তি কিভাবে তাদের মধ্যে ডিস্টেন্সটা বজায় রেখে কথা বলছে, সেটার যে স্টাডি, সেটা নিয়ে যে পড়াশোনা, সেটা কি আমরা বলবো হচ্ছে প্রক্সিমিক্স। It encompasses the understanding spatial distance বা টেরিটোরিয়াল, টেরিটোরি 23 সালে এর জন্য টেরিটোরি ব্র্যাকেট দিয়েছি, between people during communication, how this distance influence the dynamic and interaction. যে দুটো ব্যক্তির মধ্যে ডিস্টেন্সটা কিভাবে কমিউনিকেশনকে এফেক্ট করে, এটাকে নিয়ে জানার যে স্টাডি, সেটা কি বলে হচ্ছে প্রক্সিমিক্স। The amount of distance, need, amount of space and perceived belongs influence several factors including social norms, cultural expectation, situational factor, পার্সোনালিটি এন্ড ক্যারেক্টারিস্টিক্স এন্ড লেভেল অফ ফ্যামিলিয়ারিটি। বলেছে দুটো ব্যক্তির মধ্যে কতটা ডিস্টেন্স রেখে কথা বলবে, এটা 3-4টে বা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। সোশ্যাল নর্মস, তোমরা দুজন দেশ সমাজে বড় হয়েছো, সে সমাজ কতটা কাছে যেতে বলে, এটা একটা ফ্যাক্টর। কালচার, তোমার কালচার কি বলে। সিচুয়েশন, কোন সিচুয়েশনে আসো, সেটাও তো ফ্যাক্টর। সিচুয়েশন ফ্যাক্টর না, আমি কি এক্সপ্লেন করে বলবো না তোমরা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে ফ্যাক্টর। পার্সোনালিটি আর ক্যারেক্টার, এটা তো খুব ভালো করে বুঝতে পারছো। ক্যারেক্টার যদি লুজ থাকে দেখবে গায়ে পড়ে কথা বললি, আর ক্যারেক্টার যদি ভালো থাকে তাহলে ডিসটেন্স বজায় রাখবে। ঠিক না? ঠিক। হ্যালো, ঠিক। ক্যারেক্টার। সিমিলারিটি, পরিচিতি যদি বেশি হয় তাহলে কাছে গিয়ে কথা বললে, পরিচিতি কম রয়েছে তাহলে দূরে গিয়ে কথা বলবে। বলে সমস্ত ফ্যাক্টর গুলি আমাদের কতটা ডিস্টেন্সে কথা বলবো সেগুলি এফেক্ট করে কি করে না? 100% করে না? টাইপ অফ প্রক্সিমাম জোনস, আমাদের 3 ধরনের জোন রয়েছে, 3 ধরনের ব্যক্তি। সব থেকে যাদের হচ্ছে কাছে গিয়ে কথা বলতে পারি, সোজা কথা বলতে গালে গাল লাগিয়ে কথা হয়, তাদের মধ্যে যে জোনটা, সেটাকে বলেছে ইন্টিমেট জোন। আমাদের এগুলো পরীক্ষায় দেখনি কোশ্চেন ফোনোলজিক্যালি অ্যারেঞ্জ করতে দিয়েছে, বা বলেছে কোনটা প্রক্সিমাম জোনের মধ্যে রয়েছে, দেখনি কোশ্চেন কেউ এগুলো? হ্যালো হ্যালো হ্যালো, এসেছে অনেক খাবার এসেছে, এটা ভালো করে করো। যে ইন্টিমেট জোন মানে যেখানে হচ্ছে এই যে রিলেশনশিপটা, মা ও বাচ্চার মধ্যে রিলেশনশিপ, প্রেমিক প্রেমিকার মধ্যে যে রিলেশনশিপ, দুই ভাই বোনের মধ্যে যে রিলেশনশিপ, সেটাকে হচ্ছে ইন্টিমেট জোনের মধ্যে পড়ছে। দিস ইজ ক্লোজেস্ট জোন, টিপিক্যালি রেঞ্জিং ফিজিক্যাল কন্টাক্ট 18 ইঞ্চি বা তার কম থাকে, ক্লোজ রিলেশনশিপ থাকে সাচ অ্যাজ পার্টনার,
বা তোমার ফ্যামিলি মেম্বারই এর মধ্যে থাকবে, এর বেশি কিছু নয়। পার্সোনাল জোন, যেখানে 1.5 থেকে 4 ফুট ডিস্টেন্স থাকে, যেখানে তোমার ফ্রেন্ড বা তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা এর মধ্যে থাকে। রয়েছে সোশ্যাল জোন, যে পরিচিত কিন্তু শুভাকাঙ্ক্ষী বা ফ্রেন্ড নয়, 4 থেকে 12 ফুটের মধ্যে থাকবে। তোমার ওয়ার্ক প্লেসের তোমার জায়গায় বা তোমার সোশ্যাল সেটিং এ পাড়া প্রতিবেশী বা তোমার কলিগ যেখানে থাকে সেটা হচ্ছে সোশ্যাল জোন। পাবলিক জোন, 12 ফিট ডিস্টেন্স, অপরিচিত ব্যক্তি সঙ্গে তুমি যতটা দূরত্ব বজায় রেখে কথা বলো সেটা হচ্ছে পাবলিক জোন। বুঝিয়ে বলছি, ফ্যামিলির মধ্যে ইন্টিমেট, বন্ধু বান্ধব পার্সোনাল, তোমার পাড়া প্রতিবেশী বা কলিগ সোশ্যাল, অপরিচিত ব্যক্তি পাবলিক। কারো অসুবিধে? হ্যালো, কারো অসুবিধে? যদি ইনক্রিজিং হ্যাঁ, অর্ডার স্যার। সাজাতে বলে, যদি ইনক্রিজিং অর্ডার সাজাতে বলে 1 হবে এটা, 2, 3, 4। যদি বলে রিলেশনশিপের ইন্টেন্সিটি কোথায় বেশি বলো তো? ইন্টিমেট। ইন্টিমেটের মধ্যে কিন্তু বেশি থাকবে। আচ্ছা বলতো কোন রিলেশন, কোন জনের রিলেশন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি? ইন্টিমেট। পার্সোনাল না ইন্টিমেট? ইন্টিমেট। বন্ধু আগে, বন্ধুর সঙ্গে বেশি থাকবে না মা বাবার সঙ্গে থাকবে? শ্রেষ্ঠী ও আচ্ছা আচ্ছা। হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ইন্টিমেটই বলেছি। ইন্টিমেটই বলেছো? আচ্ছা আচ্ছা, চলো, এই হচ্ছে ফ্যাক্টর। পরেরটা রয়েছে প্যারা ল্যাঙ্গুয়েজ। দেখো প্যারা ল্যাঙ্গুয়েজ অলরেডি তোমাদের প্রায় পড়িয়ে দিয়েছি, আরেকটু করছি। আমরা যখন কোনো কথা বলি, কথা বলাটা তো ভার্বাল, কিন্তু কথাটা আমি কিভাবে বলছি, কতটা রিদম কি রয়েছে আমার, কতটা টোন রয়েছে, কতটা স্পিচ রয়েছে, কতটা ভলিউম রয়েছে, কতটা ইন্টেনশন রয়েছে, কতটা ফ্রিকোয়েন্সি রয়েছে, কতটা লাউডনেস রয়েছে, কতটা ভলিউম রয়েছে, এই সমস্ত কিছু আমার প্যারা ল্যাঙ্গুয়েজের মধ্যে, প্যারা ল্যাঙ্গুয়েজের এক নাম ভোকালিক্স, ভোকালিক্স এর মধ্যে কিন্তু পড়বে। দেখো, it involves those vocalization that not verbal part of the communication। যে ভাই ভোকালাইজ, কথা তো বলছি কিন্তু এটা ভোকালাইজেশনের পার্ট নয়। এক্সাম্পল, ভয়েসের টোন, পিচ, রেট, রিদম এর মধ্যে কিন্তু রয়েছে। when you speak, স্যার এটা ভার্বালের মধ্যে পড়বে না স্যার? আচ্ছা এটা ভার্বাল ওয়ার্ড হলে ভার্বাল, কিন্তু এটা কিন্তু ভার্বালের পার্ট না, এটা নন ভার্বালের পার্ট। ওয়ার্ড বাদ দিয়ে ওয়ার্ডটা আমি কিভাবে বলছি, কিভাবে বলা আর হচ্ছে ওয়ার্ড কি এক জিনিস বলো সাবিনা? বলো না, আলাদা ও জিনিস। আচ্ছা। এই যে ওয়ার্ডটাকে বাদ দিলে যে সমস্ত জিনিসগুলো পড়ে রইলো, তোমার পেস, তোমার টোন, তোমার লাউডনেস, তোমার রিদম, তোমার কোয়ালিটি, এই সমস্ত কিছু আমার প্যারা ল্যাঙ্গুয়েজ বা ভোকালিক্স এর মধ্যে পড়বে। বলতে পারলাম? তাহলে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়বে। দাদা বলো। এখানে যে স্পিচ রেটটা আছে, স্পিচ রেট মানে তো যখন কথাটা বলছি সেইটা রেটটা বলছি, তখন তো সেটা ভার্বালে চলে যাচ্ছে, তখন তো নন ভার্বাল থাকছে না। না, রেট দেখো, ওয়ার্ডটাই শুধু ভার্বাল, কিন্তু ওয়ার্ডটা কতটা স্পিডে বলছি সেটা কি ভার্বাল? আমি এমন করে বলতে প্রসেনজিৎ খুব ভালো ছেলে, আবারও দেব প্রসেনজিৎ খুব ভালো ছেলে, দুটো তো একই, দুটো তো কথা বললাম, দুটোর কি রেট সেম রয়েছে না কম বেশি রয়েছে বলো? কম বেশি রয়েছে দুটোর। কম বেশি রয়েছে। এই যে কতটা স্পিডে বলেছে না, স্পিডটাকে শুধু নন ভার্বাল বলবো, আর যে ওয়ার্ডিংটা ইউজ করেছি যে প্রসেনজিৎ ভালো ছেলে, এটা হচ্ছে আমার ভার্বাল। ওয়ার্ডটাই শুধু ভার্বাল, ওয়ার্ড বাদ দিয়ে তার বাকি সমস্ত কিছু তার ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে, নন ভার্বালের মধ্যে। বুঝতে পারছো? আচ্ছা, মানে শুধু জাস্ট ওয়ার্ড টুকু, বাকি যা হ্যাঁ, কিছু word তার টা, মধ্যে থাকছে সব নন ভার্বাল। সব নন ভার্বালের মধ্যে কিন্তু পড়বে। বেশ। ঠিক আছে, এবার রয়েছে আর্টিফ্যাক্ট। দেখো আর্টিফ্যাক্টের মধ্যে অ্যাপিয়ারেন্সও ইনক্লুডেড বা ক্লোদিংও কিন্তু ইনক্লুডেড। দেখো যদি অবজেক্ট হয় তাহলে আর্টিফ্যাক্ট বলবো, আর যদি সারা গায়ে জড়িয়ে থাকি তাহলে সেটাকে অ্যাপিয়ারেন্স বা হচ্ছে ক্লোদিং বলবো। চলো অ্যাপিয়ারেন্সটা আগে পড়িয়ে নিই। অ্যাপিয়ারেন্স পড়াবো ওটাও। বলো কারোর অ্যাপিয়ারেন্স দেখে তুমি কি বুঝতে তার সম্পর্কে কোনো আইডিয়া তোমার হবে কি হবে না? বলো। হ্যাঁ হবে। হ্যাঁ স্যার, খানিকটা তো হবে। পরে স্যার। খানিকটা হচ্ছে, এটাকে দেখেই বোঝা যাচ্ছে এটা একজন ডাক্তার হবে মনে হয়, বা কমসে কম একটা ভালো ভদ্রলোক হতে পারে। এটাও বোঝা যায় উকিলই হবে, এটাও বোঝা যায় যে নার্সই হবে, এটাও বোঝা যাচ্ছে তোমার ক্রাশই হবে। ঠিক না? ঠিক, ক্রাশটা পছন্দ হয়েছে তো, কানে দুল দিয়েছে, দেখেছো? চুড়িটাও ঠিক আছে, জামাটা দারুন, আর চুলটা আরেকটু দারুন, তিনটারই চুল স্যার একদম পছন্দ হয়নি। ঠিক না? একদম পছন্দ নয়। আমি তো ভাবলাম এটা ক্রাশ করে নাকি, আমি ভাবলাম এত খারাপ অবস্থা হয়নি স্যার। এত খারাপ হয়নি।
না আমি ভাবলাম যে যদি নাম্বার চাও তো আমি নাম্বার তো এটা নিতে পারবো না, গুগল থেকে ডাউনলোড করেছি। স্যার আমাদের বয়সে এইটুকু থাকবে না। এইটুকু থাকবে না। তো এই হচ্ছে ফ্যাক্টর, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, দেখো যেটা বলছি আমি, তো ক্রাশ খেলে আমাকে পরে মেসেজ করো, আমি চেষ্টা করবো নাম্বার দিতে, সবার সামনে বলার প্রয়োজন নেই, বুঝতে পারছো? আচ্ছা, একদম 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 একদম। তো এই হচ্ছে ফ্যাক্টর, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এরকম ছেলে মেয়েদের খুব পছন্দ। হ্যাঁ, এটা তুমি খানিকটা ঠিকই বলেছো, ঠিক না? না ঠিক? এখন মেয়েরা বলতো কেমন ছেলে পছন্দ করে? একদমই না। না তুমি যতই বলো, যদি হচ্ছে একটা ভালো ফিটিং জামা কাপড় পরে, ওই ওই ছেলে তার পছন্দ নয়। এখন ছেলে হতে হবে গেঞ্জি দিয়ে যেন 3টে মানুষ ঢোকে, তাহলে পরে ঠিক আছে, ঠিক না? না ঠিক? টি শার্ট দিয়ে একদম নয়। ঠিক না? একদম নয় বলে আবার যে আমি তোমার খালি স্ট্যাটাসটা একদিন দেখি, তাহলে তারপর তোমাকে ধরবো না, ঠিক আছে? স্যার এটা হ্যাঁ, মিথ্যে আপনি কথা দেখবেন। স্যার, একদমই না। ঠিক আছে, যাই হোক, চলো, কোনো অসুবিধা নেই, আমি খুব যেটা স্ট্যাটাস বলছি। দিই, আপনি দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক স্যার আছে। এটা কারোরই হুম, পছন্দ হবে না। না এটা হতেই পারে না, ঠিক না? না ঠিক? কিন্তু পছন্দ না হয় এই ব্যক্তি চুল এমন করে কাটাতো কোনোদিনও টাকা দিয়ে? তুমি বলো, টাকা তো লাগছে কালারটা করতে, কারো না কারো পছন্দ তো ওটা আরো অবশ্যই। পার্সোনাল ব্যাপার স্যার, কিভাবে কাটাবে না কাটাবে সেটা স্যার, আমাদের তো যারা ওই পছন্দ। টিকটক করতো সেই সময়, ওই তারাই এগুলো, মানে মেয়েরাও যারা ওই টিকটক করতো চুল লাল দেখো, করে, না তাদেরই এরকম পছন্দ। কোনো কিছুই পার্সোনাল নয়, ভেবে দেখো। তুমি কেরম করে সাজবে এটা তোমার পার্সোনাল নয়। তুমি একদিন সেজেছিলে, সবাই বলেছে বাহ এরকম করে চুল বানলে তোকে দারুণ লাগে রে, তুমি ছবি তুলে রেখেছো, পরের বার বিউটি পার্লারে গিয়ে বলেছে এমন করে চুল কেটে এনে দেবে, বলেছো না বলেছো? তোমার কি পার্সোনাল হলো ওটা? বলো। না স্যার এরকম বলিনি স্যার। আরে ওরকম না বললে ওরকম করে তুমি করো, তোমার ও বলেছে না তোমাকে একটা দারুণ লাগছে, তুমি ভাবছো এরকম করে ফাউন্ডেশনটা লাগাতে হবে। বলেছো না বলেছো বলো? হ্যালো, এটা হচ্ছে একটা। যাই হোক, ছেড়ে দাও, যাচ্ছে না ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ করে, হ্যাঁ তা ঠিক, ভাইরাল হওয়ার জন্য করে। দেখো, তাহলে আমাদের কারো অ্যাপিয়ারেন্স দেখেও কিন্তু আমাদের কিন্তু হয়। আমি লক্ষ্য করেছি, একটা ছেলেও তুমি সিঙ্গেল পাবে না যাদের মাথায় এইরকম চুল থাকবে, বুঝতে পারছো? এই পর্যন্তই প্যান থাকবে, পায়ের গোড়ালি দেখা যাবে, পায়ের গোড়ালির মধ্যে একটা কালো ফিতে, এখান থেকে একটা কালো ফিতে থাকবে গলানো, ঠিক আছে? হাওয়াই স্যান্ডেল, R15 বাইক একটা নেবে, পায়ের যে গিটু গুলো আছে না, গিটু গিটু চেনো তো? যে গিটু, গিটু চেনো না? এখানে গিটু আছে না, উঁচু উঁচু জায়গা, ওখানে হচ্ছে নোংরা পড়ে বয়রা হয়ে গেছে, মাটিটা পড়ে বয়রা হয়ে গেছে, বুঝতে পারছো? সাদা, ওই জায়গাটা সাদা, সাবান দিয়ে ধুলেও যাবে না। তো এইরকম ছেলে ওদের পছন্দ। তো এইরকম স্যার ওই গার্লফ্রেন্ডের বয়স কোনোদিনও স্যার 20-র উপরে যাবে না, এটাও আপনি দেখবেন। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক তাহলে কি হয়। তাহলে পড়ছি, our choice of color, clothing, hairstyle, other factor affecting appearance also considered means non-verbal communication. যে ভাই আমার চুলের স্টাইল, আমার ড্রেস পোশাক, আমার ক্লোদিং, হেয়ার স্টাইল, এগুলো কিন্তু অবশ্যই নন ভার্বাল। এগুলো দেখেই কিন্তু আমাকে কুইকলি সবাই জাজ করে। জাস্ট থিঙ্ক, অল দ্য সেটেল জাস্ট কুইকলি মেক সাম হ্যাভ হিজ অর হার অ্যাপিয়ারেন্স। আমাদের ড্রেসটা সত্যি অনেক দেরিতে বুঝেছি আমি এটা, যদিও এখনো মেনটেন করতে পারি না। আমাদের এটা খুব এফেক্টিভলি মেনটেন করা জরুরি। সবার প্রথম মানুষ জাজমেন্ট কিন্তু আমাদের ড্রেস দেখেই করে। ড্রেস মিন্স দামি হতে হবে এমনটা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফিটফাট যদি থাকে, তো জাজমেন্টটা কিন্তু করে, তারপরে কিন্তু কথা হয়। এই ফার্স্ট ইমপ্রেশনের যে ব্যাপারটা না, সেটা কিন্তু এই অ্যাপিয়ারেন্স থেকেই আসে, ঠিক না? ঠিক? হ্যালো, কাউকে দেখে ভালো লাগলে তারপরে তুমি ইন্টারেস্টেড হও যে দেখি তো ছেলেটা কি করে, মেয়েটা কি করে, ঠিক না? ঠিক? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, তো এটা তো দরকার। पहले दर्शनदारी बाद में गुण बिचारी, ठीक ना? which is may experts suggest job seeker this opportunity interview and potential employee। যে ভাই তুমি ইন্টারভিউ দিতে গেছো, এমপ্লয়ি হবে, তুমি যদি এইরকম একটা ড্রেস পরে ইন্টারভিউ দিয়ে যাও, ধরলাম তোমার প্রচুর নলেজ রয়েছে, কি বলবে বলো? আরে প্রথমেই বাতিল স্যার। বুঝতে পারছো? এতক্ষণ ধরে কথা বললাম, এবার বলবো এগুলোর মধ্যেও কিছু ভালো কথা। কালচার, আমি কেমন ড্রেস পরবো, আমার চুল কেমন করে কাটবো, এটার জন্য এই ছেলেটা কিন্তু দায়ী নয়।
এই ছেলেটাও দায়ী নয়। কালচার, সে কোন জায়গায় বড় হয়েছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ভেবে দেখো, সাধারণত এই লোকগুলো একটা নির্দিষ্ট এলাকায় কিন্তু থাকে, একটা নির্দিষ্ট শহরের নির্দিষ্ট জায়গায় কিন্তু থাকে। ঠিক বললাম না বললাম? সে তার বাবাকে, দাদাকে, কাকুকে, বন্ধুকে দেখেছে এইভাবে চুল কাটতে। একদিন সেও কেটে এসেছিল, সবাই বলেছে খুব সুন্দর লাগছে তোকে। সে কিন্তু ওটা আর ভুলতে পারেনি, সে কিন্তু গিয়ে আবার ওটাকে চুল কেটে এসেছে। ঠিক বললাম না বললাম? ভেবে দেখো, আমি স্কার্ট পরবো না, জিন্স পরবো না, শাড়ি পরবো, এটা আমার উপরে নয়। আমি কোন ফ্যামিলিতে কোন জায়গায় বড় হয়েছি তার উপর নির্ভর করছে। করছে না করছে? ভেবে দেখো। হ্যালো, হ্যালো, কথা বলছে না কেন? তোমার কালচার। হ্যাঁ স্যার, পোশাক হ্যাঁ স্যার। বলো হ্যাঁ। অনামিকা। বলছি পোশাক চুজের ক্ষেত্রে আর হেয়ার কাট দুটো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, মানে হেয়ার কাটটা শুধু কালচার না, ওটা নিজের চয়েস, এরকম অসভ্যের মতো চুল কাটা। হ্যাঁ অনামিকা, আমি তোমাকে বলছি, আমাদের চয়েস কি হবে এটা থেকে আমার নিয়ন্ত্রণ আছে অনামিকা? ঠান্ডা মাথায় ভাবো। আমার চয়েস নির্ভর করে আমি কি দেখেছি, আমি কি শুনেছি, মানুষে কিভাবে ওটাকে অ্যাপ্রিসিয়েট করেছে তার উপরে। অনামিকা, ঠিক না না ঠিক বলো? হ্যালো, তোমার যেটা আজকে ভালো লাগছে, তার মানে ওটা, ওই পজিশনটা কাউকে তুমি দেখেছো যে খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, একাধিক ব্যক্তিকে দেখেছো, তারপরে তোমার ওটা চয়েস হয়েছে। ঠিক না না ঠিক? হুম। হ্যাঁ, ব্যাপারটা তুমি বোঝো। তো আমার যেটাকে আমি মনে করি যে আমার চয়েস, আলটিমেটলি কিন্তু আমার চয়েস নয়, আমার এনভায়রনমেন্ট আমাকে ওটাকে চয়েস করতে বাধ্য করেছে। ঠিক না না ঠিক? হ্যালো, এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার। কালচার আমাদের প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্স করে। হাউ অ্যাপিয়ারেন্স উই জাজ, কিরকম ধরনের পোশাক চয়েস করব, এটা আমাদের কালচার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের আমি কি দেখেছি, আমি কি পড়েছি, আমি কি শুনেছি, আমি কি মুভি দেখি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওয়াইল থিনেস টেন্ট ভ্যালু দ্য ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন কালচারে কি হয়? সবাই চিকন হতে চায়। আফ্রিকান কালচারে কি হয়? সবাই বডি হতে চায়। আর আমাদের বাঙালি কালচারে কি হয়? সবাই একটু গোলুমুলু হতে চায়। ঠিক না না ঠিক? আমাদের বডি যদি বিরাট কোহলির মতো বডি থাকে, কি বলবে? খাওয়া দাওয়া কর, শুকনো হয়ে গেছিস। আর রোহিত শর্মার মতো বডি হলে বলো না ঠিক আছে, বাচ্চা একটু গুলুমুলু, ঠিক আছে। ঠিক না না ঠিক? একটা বলো। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। কারো অসুবিধা অ্যাপিয়ারেন্স আছে? কারো সমস্যা অ্যাপিয়ারেন্স? আমরা কি করে না স্যার, বুঝতে পেরেছি। এবারে হচ্ছে আর্টিফ্যাক্ট। কোন জিনিস দেখে যখন হচ্ছে আমরা কারো সম্পর্কে কমিউনিকেশন করি, এরকম জিনিস দেখে, ধরো দেখলে একটা লোকের 5টা আঙুলে 10টা আংটি পড়ে আছে, এর থেকে তুমি কি বুঝলে বলো? জ্যোতিষশাস্ত্র মানে হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রে মনে পারে, বা এমনটা হতে পারে ধরো কোনো পাথর বসানো নেই, খালি সোনার 10টা সোনার আংটি, তুমি ভাবলে বাপরে বাপ এই ধনী। ধনী হবে, প্রচুর বড় লোক। প্রচুর বড়লোক হবে। কারো কাছে আইফোন দেখে তোমার যেটা মনে হয় যে আইফোন আছে, বাপরে বাপ সেই ধনী। ঠিক না ঠিক? হ্যালো, দাদা এটাও তো হ্যাঁ হতে পারে যে লোকটি কি হ্যাঁ, করছে। লোকটা, হ্যাঁ এটা হতে পারে, সেটা আলাদা বিষয়। মিসকনসেপশন তো হতে পারে, এটা আমি বলছি না। আর্টিফ্যাক্ট ভেবে দেখো, কোনো বাড়িতে তুমি ঢুকেই তুমি দেখলে মন্দির আছে, তোমার আইডিয়া হলো না হলো যে এটা একটা হিন্দু বাড়ি। কোনো বাড়িতে ঢুকেই তুমি দেখলে যে দামি 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 জিনিসপত্র, আসবাবপত্র, বুঝতে পারলে যে ভাই এটা খুব রিচ ফ্যামিলি। এই দেখো, ফিজিক্যাল অবজেক্ট সাজ আস অ্যাপিয়ারেন্স, হোমস, কার, গাড়ি নিয়ে এসেছে, কেউ একজন ফেরারি নিয়ে এসেছে তোমাকে প্রপোজ করতে, তুমি তো একবারে রাজি। ঠিক না ঠিক? হ্যালো, ঠিক না ঠিক বলো আমাকে? অডি নিয়ে যদি তোমাকে প্রপোজ যদি করতে ধার আসে, করা হয়, আরে সেটা তো আলাদা আলাদা বিষয়, তুমি নেগেটিভ ভাবো কেন? দেখা গেল তুমি একদিন ইউনিভার্সিটিতে যাচ্ছ, পজিটিভ কিছু অডি নেই নিয়ে, স্যার। অডি নিয়ে একটা ছেলে এসে দাঁড়ালো, তার হাতে একটা ডায়মন্ডের রিং, হীরার আংটি, তোমাকে বললো উইল ইউ ম্যারি মি, তুমি তো আগে পাগল হবে, তারপরে বলবে দাঁড়াও আগে ভাই ঠান্ডা হয়ে। ঠিক না ঠিক বলো? তো এই যে তুমি আর্টিফ্যাক্ট দেখে, কার দেখে, গাড়ি দেখে, তার বিষয়াদিকে জানার চেষ্টা করো, তার হ্যাবিট, তার বিলিফ সম্পর্কে জানার চেষ্টা করো, আর্টিফ্যাক্ট। কারো অসুবিধা আর্টিফ্যাক্ট? কারো অসুবিধা আর্টিফ্যাক্ট? না। হ্যাপটিক্স খুব সুন্দর। হ্যাপটিক্স মানে হচ্ছে টাচ।
টাচ 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 বিশাল বড় একটা কমিউনিকেশন করে, তোমাদের তো এটা আরো জানার কথা। গুড টাচ ব্যাড টাচ, টাচ কিভাবে করছে তুমি আইডিয়া করতে পারো না পারো? 100%। একদম। ব্যাপারটা তুমি দেখো, এই হ্যাপটিক টাচ করে যখন আমার কোনো মেসেজ দিচ্ছে তখন সেটাকে আমরা বলি হ্যাপটিক। দেখো এই টাচটা আর এই টাচটার মধ্যে ডিফারেন্স আছে, আছে না আছে? এই টাচটা আর এই টাচটার মধ্যে ডিফারেন্স আছে, আছে না আছে? এই টাচটা আর এই টাচটা সেম যদিও, বলো আছে না আছে? দেখো প্রত্যেকটা টাচের মিনিং এক না আলাদা? কথা বলে না? আলাদা। তো ব্যাপারটা তুমি বোঝো যে টাচ করে যখন কমিউনিকেশন হয়, কোনো মিনিং কে বহন করে, তখন সেই নন ভার্বাল কমিউনিকেশনকে আমরা বলবো হচ্ছে হ্যাপটিক্স। তুমি ভালো রেজাল্ট করেছো, তোমার টিচার তোমার পিঠের মধ্যে থপথপ করলো, তুমি খুব ভালো রেজাল্ট করেছো, বন্ধু তোমার থপথপ করলো, এইটার থপথপ আর এটার থপথপ কি এক জিনিস হবে? আর তোমার মা একটু আলাদা। এরকম করে আদর করে না, এটা আলাদা। এই যে দেখো, এই যে টাচ, এক একটা টাচের এক এক রকম মিনিং হচ্ছে। এই টাচ করে যখন তোমাকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে হ্যাপটিক্স। কথা বললাম না পারলাম? হ্যাঁ। হ্যাঁ স্যার, বুঝে গেছে। Are a form of non-verbal communication and way which people human communicate via touching. যখন টাচ করে কোনো মেসেজ পাঠানো হয়, হ্যাপটিক্স হচ্ছে। টাচ দ্য মোস্ট এফেক্টিভ মিনস কমিউনিকেশন ফিলিংস ইমোশন, যে ফিলিংস কে বা ইমোশনকে টাচ করে বোঝানো হয়। যেমন হ্যান্ডশেক, হ্যান্ডশেক করে কোনো না কোনো ডিল করা হয়, কথা বলা হয়, হ্যাপটিক্স। কারো অসুবিধে? ওদের তো নেই নাকি আছে? এবার রয়েছে কাইনেসিক্স, যেটা কোশ্চেন পাঠিয়েছিলে গোরামা। দেখো যে কোনো ধরনের মুভমেন্ট, যে কোনো ধরনের মুভমেন্ট করে যদি হচ্ছে আমি কমিউনিকেশন করি, সেটাকে আমার হচ্ছে কাইনেসিক্স বলবো। আমি চোখ মেরে দিয়েছি, কাইনেসিক্স হয়েছে। আমি ভুরু তুলেছি, ওই যে ভুরু তুলে দেখো নি, প্রিয়া প্রকাশের ভুরু তোলা, প্রিয়া প্রকাশের ভুরু তোলা দেখো নি? এই যে তামিল নায়িকাটা ছিল যে প্রিয়া প্রকাশ, আরে চিনতে পারছো না কোনটার কথা বললাম? হ্যাঁ স্যার, তাহলে ভাইরাল হয়েছিল। হ্যাঁ স্যার, ভাইরাল বুঝতে হয়েছিল, পেরেছি, খুব ভাইরাল ভাইরাল হয়েছিল। এই তুমি দেখো, এই যে বডি মুভমেন্টের থ্রুতে, ফেসিয়াল কোনো কিছু মুভমেন্টের থ্রুতে তুমি কি করছো? তুমি কারোর সঙ্গে মেসেজের আদান প্রদান করছো, তো কাইনেসিক্স স্যার হচ্ছে এটা ওটা। শুধু ফেসিয়ালি হবে না, হ্যান্ড যে হবে? কোনো যে কোনো যে কোনো যে কোনো যে কোনো যে কোনো বডির পার্ট হতে পারে, অল বডি হতে পারে, মুভমেন্ট হচ্ছে ভাই। হাত দিয়ে বললাম টাটা বাই দাদা বাই, ওটা কি ওই সেই কাইনেস্থেটিক লার্নিং টাইপের আছে? একদম। দেখো কিছু শেখা হলে তুমি চোখ মারার ব্যাপারটা বলছি, তাই হোক। দেখো দেখো কাইনেসিক কোনো কিছু মুভমেন্টের মাধ্যমে শেখা হলে কাইনেসিক্স লার্নিং, আর মুভমেন্টের মাধ্যমে যদি হচ্ছে বার্তা প্রেরণ করি, তাহলে হচ্ছে কাইনেসিক্স, শুধু কাইনেসিক্স হবে। কাউকে টাটা করো না, তুমি টাটা করো না হাত দিয়ে, ওটাও তো মেসেজ দিলে, দিলে না দিলে? হ্যাঁ। ওটাও কাইনেসিক্স। নন ভার্বাল কমিউনিকেশন যেগুলো ও আছে, লেখাই তো আছে। হ্যাঁ। হ্যাঁ দেখো, বলছে কাইনেসিক্স নন ভার্বাল কমিউনিকেশন অবশ্যই একটা। ইট ইজ ডিফাইন্ড দ্য স্টাডি নন ল্যাঙ্গুয়েস্টিক বডি মুভমেন্ট, বডির মুভমেন্টের থ্রুতে কাউকে তুমি মেসেজ দিচ্ছ। সাথে ফেসিয়াল এক্সপ্রেশন হতে পারে, বা তোমার জেস্চার হতে পারে। জেস্চার মিন হাত নাড়ানো, পা নাড়ানো হতে পারে, মাথা নাড়ানো হতে পারে। তবে হ্যাঁ, যদি হচ্ছে আই মুভমেন্টের মাধ্যমে তুমি কোনো মেসেজ দাও, সেটাকে ওকুলিক্স বলে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা, একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডাইরেক্টলি আই মুভমেন্ট করে কোনো কিছু মুভমেন্ট দিচ্ছ, কোনো কিছু মেসেজ দিচ্ছ, চোখ মারা কথা যেটা বললে, ওটাকে ওকুলিক্স বলে। বুঝতে পারছো কি বললাম? ওকুলিক্স। তো এই হচ্ছে ফ্যাক্টর। তো তোমাকে যদি কেউ বলে, তুই বল বল এটা তুই আমাকে কিভাবে মেসেজ দিলি, যদি বলতে পারে তাহলে অ্যাকসেপ্ট করে, না হলে রিজেক্ট। বলতে পারলাম না পারলাম, তো একটু পড়াশোনা করে আয়, তারপরে আসবে। এই হচ্ছে ফ্যাক্টর। Kinesics is the interpretation of body language such as facial expression, gesture, non-verbal behavior related to body movement, all body বা সাম বডি। অল্প কোনো বডির পার্ট নড়াচড়া করে মেসেজ দিচ্ছে, বা হোল বডি নড়াচড়া করে মুভমেন্ট দিচ্ছে, সবই তোমার এই কাইনেসিক্স এর মধ্যে কিন্তু পড়ছে। অ্যাকর্ডিং টু মেহরিবিয়ান, মেহরিবিয়ান একজন ব্যক্তি ছিলেন। তার মতে একটা ব্যক্তি যখন কথা বলে, ওরাল কমিউনিকেশন করে, তখন মানুষ শুধুমাত্র 7% জিনিসই তার মুখের কথার থ্রুতে বোঝে, 38% জিনিস ভয়েস বা সে কিভাবে বলেছে প্যারা ল্যাঙ্গুয়েজের থ্রুতে তার আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং 55% জিনিস বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে তার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। বুঝিয়ে বলছি, তুমি ফেস টু ফেস কমিউনিকেশন করছো, তার মুখের কথা এফেক্ট করে
তোমার মাথাতে মাত্র 7%। সে কিভাবে বললো? প্যারা ল্যাঙ্গুয়েজ 38% এফেক্ট করে এবং 55% এফেক্ট করে তার বডি ল্যাঙ্গুয়েজ। বলতে পারলাম না পারলাম? মুখের কথার গুরুত্বটা কম, সে কোন সিচুয়েশনে কিভাবে কথাটা বলছে এটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু একটা ওয়ার্ড কমিউনিকেশনে। তাই তার রুলকে 7, 38, 55 বলেছে, যেখানে ভার্বাল হচ্ছে 7, ভোকাল মানে হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ 38 এবং ভিজুয়াল তার বডি মুভমেন্ট 55% রোল কিন্তু প্লে করে। আমাদের ক্লাসে যদি তুমি আমাকে দেখতে পারতে, তুমি কি মনে করো তোমার আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বেটার হতো? হ্যালো, হ্যাঁ রিয়াল কিন্তু হ্যাঁ স্যার। এটা রিয়াল, এটা কিন্তু সত্য। তবে এটা আমরা শুরু করব, আমাদের ঘর হচ্ছে, তোমাদের টাকা থেকেই ঘর হচ্ছে, সত্যি সত্যি কথা বললাম। আমরা একটা টিনের ঘর দিচ্ছি, টিন মানে পাকা করে, এই দেওয়ালগুলো পাকা, এটাও নিচটাও পাকা, এটাও পাকা, চালটা হচ্ছে এমন, চালটা হচ্ছে টিনের। বুঝতে পারছো না পারছো? আরো হ্যাঁ তো এটা হয়ে যাবে কয়দিনের মধ্যে, পুজোর আগেই হয়ে যাবে, পুজোর মধ্যে হয়ে যাবে। তো পুজোর পরে আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করবো। তাহলে আরো কার অসুবিধে? আমরা ওগুলো দেখতে পাবো যেটা স্যার। বললেন সেটা শুধু হ্যাঁ বলো, সেটা বলো। শুধু আই মুভমেন্টেই হ্যাঁ ওটা হ্যাঁ, হবে তো? আই আচ্ছা। মুভমেন্টের নাম হচ্ছে অকুলেক্স, একদম। বলো আর কি বললে? হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, চলো চলো চলো। দেখো এখানে ভেরিয়েবলের কনসেপ্টটা দিয়েছে 7%, 38%, 55%। তুমি ভাবো তাহলে আমরা কোন কোন ফ্যামিলি থেকে বিলং করছি, তুমি একটু আইডিয়া করতে পারছো তো? আমাদের এতদিনে ঘর ঘর বাড়ি হচ্ছে, বুঝতে পারলে? না পারে ঘর বাড়ি বলতে তোমাদের অনেকের মতো নয়, বিল্ডিং বাড়ি নয়, সিম্পলি করে বলছি। বুঝতে পারছো না পারছো? হ্যালো 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 হ্যালো, আমি কাউকে ছোট করছি না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে তুমি পারবে। বুঝতে পারছো না পারছো? তুমি কিন্তু পারবে, শুধু ওই ওই ডেডিকেশনটা রাখো। আমি আমার জীবনের সব থেকে বড় ভুল যদি তুমি আমাকে বলো, আমি তোমাকে আজকে দুটো কথা বলছি, তুমি যদি আমার জীবনের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্ত বলো, আমি দুটোই তোমাকে বলছি। আমার জীবনের সবচেয়ে ভুল হচ্ছে, সব থেকে বড় ভুল যদি বলি আমার এই 30 বছর বয়সে, সেটা হচ্ছে চাকরিতে জয়েন করার পর আমি পড়াশোনাটা বন্ধ করেছিলাম। 4 বছর পড়াশোনা করে, মোটামুটি 4 বছর, 3 বছর, 3-4 বছর পড়াশোনা করিনি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে জব পেয়েছিলাম। ওই 4 বছর যদি আমি পড়াশোনা করতাম, আজকে লাইফটা আমার অন্য জায়গায় থাকতো। বুঝতে পারছো না পারছো? তো 4 বছর, 5 বছরই হয় নাকি, 4 বছরের মতো কমপ্লিটলি পড়াশোনা থেকে ডিটাচ ছিলাম। ছোটবেলা থেকে ভেবেছি একটা ডি গ্রুপের চাকরি পাবো, আর পড়াশোনা করবো না। যথারীতি চাকরি একটা পেয়ে গেছি, পড়াশোনা বই খাতা সব সিলিং এর উপরে তুলে দিয়েছিলাম। সত্যি কথা বললাম তোমার, পাখা গজিয়েছিল, পড়াশোনা করিনি, ঘুরে বেরিয়েছি। তারপরে একদিন পাখা ভেঙে যায়, তারপরে মনে হয় পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেছি। এটা ভুল ডিসিশন হচ্ছে, 4 বছর খুব খারাপ ভাবে নষ্ট করেছি আমি। আজ বলে সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত হচ্ছে মানে আমার এই লাইনে পড়াশোনা করতে হয় না। বুঝতে পারছো? এই লাইনে এসে আমার মনে হয় আমি আমার নিশকে খুঁজে পেয়েছি। নিশ মানে বুঝতে পারছো তো? নিশ মানে একদম যেটাতে হচ্ছে তোমার প্যাশন, ইন্টেন্সিটি সবকিছু এক জায়গায় মিলে যায়, যেটা করতে ভালো লাগে। তো এটা আমি মনে হয় খুঁজে পেয়েছি। তো সত্যি বলতে ভগবান না করুক, জীবনটা খুব ভালো চলেছে। প্রেশার আছে, কাজ করছি, কিন্তু মানে আনন্দে আছি। তো এটা আমার মনে হয় আমার জীবনের পজিটিভ একটা বড় ভালো সিদ্ধান্ত। আমি কোথায় যাব কি পাবো সেটা আমি জানি না, কিন্তু এনজয় করছি লাইফটাকে। বুঝতে পারলে কি বললাম? বলো কার অসুবিধা এই পর্যন্ত? হ্যালো হ্যালো হ্যালো, চলো এবার হচ্ছে জেস্টার। জেস্টার কাকে বলবো দেখো। স্যার আপনি তাহলে এইচএস হ্যাঁ, এর পরই জব পেয়ে গিয়েছিলেন? গ্রাজুয়েশন করতে করে জব পেয়েছি আমি, আচ্ছা আচ্ছা গ্রাজুয়েশনের আচ্ছা। পরের বছর হবে হয়তো। ঠিক আছে, আমি যখন জব পেয়েছি তখন আমার 22 বছর বয়স, মানে 22 বছর বয়স। তাই এই হচ্ছে ফ্যাক্ট হয়ে গেছে বিষয়। দেখো জেস্টার 22 বছরের বোধহয় হয়নি, 21 বছর সামথিং এমন হতে পারে। ঠিক আছে, দেখো জেস্টার আমরা পড়ছি, জেস্টার আমরা কাকে বলবো? সিম্পলি করে বলছি, দেখো যখন কাইনেসিক্স মুভমেন্ট বললাম,
এই মুভমেন্টটা যদি একটা ছোট বডি পার্টের হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে জেস্টার। মা ভাত খাবি বললো, তুমি বলে হাত দিয়ে না করলে, মাথা দিয়ে না করলে, এই যে ছোট বডি পার্টের তুমি মুভমেন্ট করছো, এটাকে আমরা বলবো হচ্ছে জেস্টার। বলতে পারলাম না পারলাম? বডি পার্টের মুভমেন্টের থ্রুতে যখন তুমি কোনো কাউকে কোনো মেসেজকে বোঝানোর চেষ্টা করছো, সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে আমরা বলবো হচ্ছে জেস্টার। জেস্টার বোঝা গেছে কি যায়নি? কথা বলো না কেন? দেখো স্যার এটার যে সাথে কাইনেসিসটা গুলিয়ে যাচ্ছে, মানে ওটাও তো বডি। কাইনেসিস হচ্ছে এত বড় পার্ট, যে কোনো ধরনের মুভমেন্ট হলেই কাইনেসিক্স। এই কাইনেসিস এর মধ্যে একটা ছোট পার্ট হচ্ছে জেস্টার। যদি বডির কোনো একটা পার্টের মুভমেন্ট হয় তখন হবে জেস্টার। সমস্ত জেস্টারই কাইনেসিক্স, কিন্তু সমস্ত কাইনেসিক্স জেস্টার নয়। বুঝতে পারলে কি বললাম? পশ্চার কি কাইনেসিস? কি বললে কি বললে? পশ্চারের ক্ষেত্রে কাইনেসিস? আরেকবার বলো, বুঝতে পারিনি, বলো। পশ্চার হ্যাঁ, পশ্চারও কাইনেসিক্স এর মধ্যে পড়বে, কিন্তু পশ্চার কিন্তু জেস্টার নয়। এটা হচ্ছে কাইনেসিক্স এর গোল্লা, এটা হচ্ছে জেস্টারের গোল্লা, এটা হচ্ছে পশ্চারের গোল্লা। হোল বডি একটা শেপে রয়েছে তো পশ্চার, আমি বডির একটা পার্ট মুভমেন্ট করেছি তো জেস্টার। আর যে কোনো ধরনের মুভমেন্ট হচ্ছে তো কাইনেসিক্স হবে। হোল বডি হোক বা সমস্ত বডি হোক বা একটা পার্ট হোক, যে কোনো ধরনের মুভমেন্ট হয়েছে তো কাইনেসিক্স হবে। বুঝতে পারছো? আরো হ্যাঁ হ্যাঁ, স্যার। চলো দেখো জেস্টার তাহলে পড়ছি আমরা। যে ভাই এটা একটা নন ভার্বাল কমিউনিকেশন হুইজ ভিজুয়াল বডি অ্যাকশন ইউজ কমিউনিকেট ইম্পর্টেন্ট মেসেজ আইদার প্লেস অফ স্পিক টুগেদার প্যারালাল দ্য স্পোকেন ওয়ার্ড জেস্টার মুভমেন্ট ফেস হ্যান্ড এন্ড পার্ট অফ দ্য বডি। ভেবে দেখো, এই যে আমি ক্লাস তোমাদের পড়াচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, এই কথাটা ঠিক, কিন্তু তুমি জানো তো যে আমার হ্যান্ড মুভমেন্ট হচ্ছে। এই যে কোনো কিছু পড়াতে, কোনো কিছু বলতে বা না বলে বা বলে আমি মুভমেন্ট করে কোনো কিছুকে বোঝানোর চেষ্টা করছি, জেস্টার হবে। সেটা মুখের কথার সঙ্গে হতে পারে, আবার মুখের কথা ছাড়াও হতে পারে। মা বললো ভাত খাবে, আমি হাত দিয়ে, মুখ দিয়ে নয়, হাত নাড়িয়ে বললাম যে খাবো না, ওটাও জেস্টার। আমি এবার তোমাকে কোনো কিছু পড়াচ্ছি, পড়াতে পড়াতে কথা বলছি হাত নড়িয়ে, সেটা আমার জেস্টার। বলতে পারলাম না পারলাম? হ্যালো, এই জেস্টার আমাদের 3 ধরনের হয়। 1999 খ্রিস্টাব্দে অ্যান্ডারসন এই 3 টাইপ অফ জেস্টারের কথা কিন্তু উল্লেখ করেছেন। এর নামগুলো কমিউনিকেশন একটু বর্তমানে একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে ফ্যাকচুয়াল কোশ্চেন দিচ্ছে, আগের কমিউনিকেশন থেকে ফ্যাকচুয়াল কোশ্চেন দিত না। অ্যাডপ্টর, আমরা অ্যাডপ্টর বিহেভিয়ার, দেখো এগুলো সব বিহেভিয়ার, হ্যাঁ। অ্যাডপ্টর, এমব্লেমস বা হচ্ছে ইলাস্ট্রেটর, এই 3টে হচ্ছে কি বললাম বলো? এই 3টে হচ্ছে বিহেভিয়ার। আচ্ছা ধরো, আচ্ছা কার কার এমনটা হয় বলবে? ক্রাশকে দেখলে কার কার চোখের মধ্যে হাত যায়? হ্যালো, বা চুল ঠিক করো, ওড়না ঠিক করো, কারা কারা বলো? কথা বলে না কেন? হ্যালো, কথাই বলে না, তাহলে কেমন করে হবে? আগে করতাম তো স্যার, ভুলে গেছি। আচ্ছা, তার মানে এখন কাশের সঙ্গে বোধহয় আর দেখা হয় না, নাকি নাকি সঙ্গী হয়ে গেছে? বয়স নেই স্যার। বয়স নেই। বয়স বলে নেই, দেখো তো প্রেম করার বয়স আছে। আমির খান 60 বছরে বিয়ে করতে পারে, আর তুমি সেখানে তো বাচ্চা কুচি খুকি বা খোকা। অবশ্যই স্যার, তাহলে- ইউনিভার্সিটিটাই হচ্ছে প্রেম কলেজে, তারপরে বয়স নেই। না না না, এটা জীবনে একটা মস্ত বড় ভুল করছো তোমরা। হ্যাঁ, ক্রাশ খাওয়া ক্রাশ ভুল করছো, দেখবে বললাম, ভালো ছেলে মেয়ে খুঁজে পাবে না, চিন্তা করো না, দেখবে নি তারপর, ঠিক আছে? হ্যাঁ, চলো পড়ছি। অ্যাডপ্টর, করবো স্যার। দেখো পড়ছি। অ্যাডপ্টর মানে একটা হচ্ছে বিহেভিয়ার, মুভমেন্ট বিহেভিয়ার। আচ্ছা কেউ কেউ দেখবে যখন কোনো কথা বলে, চিন্তা করে, তখন হচ্ছে কলম নড়ায়, লক্ষ্য করেছো? মাথা চুলকায়, কলম নড়ায়, ক্রাশকে দেখলে চোখে হাত দেয়। এই যে যখন মানুষ নার্ভাস ফিল হয়, নার্ভাস ফিল হওয়ার সময় তার যে মুভমেন্টটা হয় সেটাই হচ্ছে অ্যাডপ্টর। কথা বললাম, দেখবে কি হাঁটু কাঁপাচ্ছে, মাথা নাড়াচ্ছে, মাথা চুলকাচ্ছে, চোখে হাত দিচ্ছে, চুল সরাচ্ছে, ঠিক আছে না? ঠিক ইন্টারভিউ দেওয়ার আগে তুমিও ওড়না ঠিক করছো না করছো? এই যে নার্ভাস ফিল হলে তুমি যে বডি মুভমেন্টটা করছো, এটাকে তারা অ্যাডপ্টর বলেছে। বুঝতে পারছো না পারছো? হ্যালো 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 হ্যালো, চেক করো, চলো পড়ছি। দ্য টাচিং বিহেভিয়ার, কোনো না কোনো কিছু তুমি টাচ করবে তখন, একদম শিওরলি বলছি, মনে রেখো কথাটা।
যখনই তুমি এরপর নার্ভাস হবে দেখবে হাত কোথাও না কোথাও টাচ করবে, তোমার বডির মাথায় হোক, চুলে হোক, নাকে হোক, মানে কোথাও না কোথাও টাচ করবে। দ্যাট ইন্টিমেট ইন্টারনাল স্টেট বলেছে, টিপিক্যালি রিলেটেড অ্যারাসল অর অ্যাংজাইটি। তুমি যখন অ্যাংজাইটির মধ্যে থাকবে, অ্যারাসলের মধ্যে থাকবে, তখন কিন্তু এটা হবে। অ্যাডাপ্টার আর মুভমেন্ট উই মেক অফার উইদাউট থিঙ্কিং ফিল নার্ভাস আর রেস্টলেস। তুমি যখন নার্ভাস ফিল করছো, তুমি রেস্টলেস ফিল করছো, তখন তুমি কলম নাড়াচ্ছ বা পা নাড়াচ্ছ বা হচ্ছে তোমার চুলটাকে গোল 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 রিঙ্কেল করছো, ভাই এটাকে আমরা অ্যাডাপ্টার বলেছি। They can direct themselves object or others. Common adapter including stitching and cleaning throats. কিছু না করলেও যখন তোমার নার্ভাস লাগে এরকম করে একটা ঢোক চেপো, চেপো না চেপো, ঢোক মানে একটা একটু চেপো, মানে একটু লালা লালা ভিতরের দিকে নাও, ঠিক বললাম না? নাও না, না নাও, বলো হ্যাঁ, নখ, এই নখ খেয়ে ফেলি, একদম একদম নখটা খাচ্ছি, চিন্তা করছি, এটা হচ্ছে অ্যাডাপ্টার বিহেভিয়ার। বা তাহলে অ্যাডাপ্টার বিহেভিয়ার কাকে বলে? কমিউনিকেশনের হ্যাঁ টার্ম স্যার। কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছি দেখো, ওই টাইপ 2 ওগুলো থেকে কোশ্চেন তোমরাও পাবে, সবাই পাবে। দুই একটা কোশ্চেন যেগুলো থেকে আসবে, এগুলো 99% স্টুডেন্ট পারবে না। আমি তোমাকে বলছি যে এগুলো যেগুলো পড়ালাম না একটু আগে, এগুলো মোটামুটি সবাই পড়াবে। এই অ্যাডাপ্টার পড়াচ্ছি, এটা মানে সন্দেহ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেউ পড়ায় কিনা, আমি তোমাকে এটা বলতে পারি। এখন অহংকার করলাম মনে হলো তোমার, কিন্তু রেয়ারলি যদি থাকে তাহলে ভালো পড়ায় সে, তোমাকে আমি এটা বলতে পারি। চলো, এমব্লেমস। এমব্লেম আমরা কাকে বলবো? দেখো, স্যার অ্যাডাপ্টারটা আরেকবার বলবেন? কোনটা? অ্যাডাপ্টারটা যখন আমরা নার্ভাস ফিল করি তখন আমাদের যে কোনো একটা বডির যে মুভমেন্ট হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডাপ্টার। না না, ওই যে 3 নাম্বার পয়েন্টে বললেন না যে স্ক্র্যাচিং আর ক্লিটারিং, ওইটা। আচ্ছা, যখন আমরা কোনো কিছু না করতে পারি তখন আমরা কি করি? যখন নার্ভাস হই তখন আমরা গলা পরিষ্কার করি না? এই গলা পরিষ্কার করার কথা বলেছে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ স্যার। যখন তুমি কারোর সাথে স্যার নার্ভাস, বলো হ্যাঁ বলো, বলে নিন আপনি। যখন কোনো একটা ব্যক্তি নার্ভাস ফিল করে, তুমি যখন কোনো স্যারের সাথে কথা বলো তখন আগে গলা টলা পরিষ্কার করে মুখ টুক লালা সব ভেতরের দিকে নিয়ে তারপর তুমি কথা বলতে চাও না, সেটার কথা বলেছি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কেস স্টাডিরই বিহেভিয়ার দাদা, কি বলে কি বিহেভিয়ার? ওই কেস জেস্টারে, হ্যাঁ 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 হ্যাঁ, জেস্টারের পার্ট এগুলো। দেখো আমি গলা পরিষ্কার করছি, হ্যান্ড মুভমেন্ট করছি, চোখ নড়াচ্ছি, আঙুল সরাচ্ছি, এগুলো সবই অ্যাডাপ্টার মুভমেন্ট, হচ্ছে না? এগুলো কি সব এক্সটার্নালি হয় না ইন্টারনালও কিছু হয়? ইন্টারনাল এক্সটার্নাল দুটোই হতে পারে, ওইরকম আলাদা করে বলতে পারবো না বা বলা যাবে না, বুঝতে পারছো কি বললাম? দুটোই হতে পারে। হ্যাঁ, আচ্ছা হ্যালো হ্যাঁ হ্যাঁ। এমব্লেমস হ্যাঁ স্যার, আমরা ওই কাকে, অ্যাডাপ্টার যেটা বললেন, হুম, ওই মানে নার্ভাসনেসের জন্য যেটা নখ খাওয়া বা এইটা হচ্ছে হ্যাঁ, অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার একদম। এবার দেখো, দেখো নার্ভাসনেসের জন্য যে কোনো ধরনের তুমি বডি মুভমেন্ট করছো, বডিতে কোথাও টাচ করছো, ও সব অ্যাডাপ্টারের মধ্যে, ঠিক আছে? দেখো, আচ্ছা স্যার। রয়েছে এমব্লেমস। আমরা এমব্লেমস কাকে বলবো? আমি হাতের শেপ করে কোনো কিছুকে বুঝিয়েছি। ধরো তোমার রিং ফিঙ্গারটা নাও, তর্জনী, তর্জনী, রিং ফিঙ্গার না, ভুল করে বলি, তোমার তর্জনীটা গোল করে তোমার বৃদ্ধাঙ্গুলের গোড়ার দিকে লাগাও এবং বাকি আঙ্গুলগুলোকে বাইরের দিকে প্রসারিত করে দাও। এরকম করলে বলো অসম বোঝায় কি বোঝায় না? হ্যাঁ হ্যাঁ। এই যে কেউ তোমাকে বলছে কেমন লাগছে, তুমি মুখ দিয়ে আওয়াজ করার বদলে তোমার তর্জনীটাকে বৃদ্ধাঙ্গুলের মধ্যে গোল করে তাকে বুঝিয়ে দিলে সুন্দর লাগছে, অসম লাগছে। এই যে মুখের কথার বদলে তোমার হাত দিয়ে কোনো সাইন করে তুমি কোনো মিনিং কে পাঠাচ্ছ, এটাকে আমরা বলবো যে এই একদম একদম দিশানি ঠিক দিয়েছে। এই যে হাতের কোনো সাইন করে তুমি হচ্ছে কোনো মিনিং কে বোঝাচ্ছ, এটাকে আমরা বলবো হচ্ছে এমব্লেম। বুঝতে পারলাম না পারলাম? ওয়াও, হ্যাঁ ওয়াও হতে পারে, ঠিক বলেছো। যে এই দেখো, ওকে, ওকে করার জন্য মুখ দিয়ে ওকে করার বদলে তুমি লাইক, যে ওকে হাত দিয়ে করে দিলে ওকে, ব্যাপারটা বোঝো? তুমি কিন্তু মুখ দিয়ে ওকেও বলতে পারতে, কিন্তু তুমি তা না বলে তুমি হাত দিয়ে কোনো সিম্বল দেখিয়ে তাকে তুমি মেসেজটা পাঠিয়ে দিলে, এটাকে আমরা বলবো হচ্ছে কি? এমব্লেমস। এমব্লেম বুঝতে পেরেছো? হ্যালো, এমব্লেমস বুঝতে পেরেছো? একদম, যেগুলো তোমরা সিঙ্গেল দিচ্ছ।
একটা সিনেমা রয়েছে প্রেমের কাহিনী, দেখে তো প্রেমের কাহিনী সিনেমা দেব আর কোয়েলের? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখেছি। সেখানে একটা এমব্লেমস আছে, একটা বিখ্যাত এমব্লেমস আমার মনে পড়ে গেছে। তুমি দেখবে ওখানে তোমার হচ্ছে দেব বৃষ্টিতে ভিজতেছিল, কোয়েল মল্লিক কানের মধ্যে আঙুলটা নিয়ে ক্রেজির সিম্বলটা করেছিল, মনে আছে? রিঙ্কেল রিঙ্গার হেড, হ্যাঁ দেখো দেখো দেখো, লাইনটা পড়ো, যে কানের মধ্যে আঙুলটা ঘুরিয়ে পাঠাচ্ছে, মনে করে দিল কেজি। ক্রেজির সিগন্যাল তুমি করেছো কোনোদিনও? হ্যালো, আর ইউ ম্যাড, তুমি কি পাগল, তুমি ক্রেজি? এই দেখো, তাহলে তুমি বুঝতে পেরেছো ইজিলি। যখন আমরা কি করব, জেস্টার স্পেসিফিক মিনিং কে যখন ফ্লো করবে, ওকে সাইন হতে পারে, থামস আপ সাইন হতে পারে, রিং সাইন অসমের সিঙ্গেল হতে পারে, যখন কোনো মেসেজ কোনো স্পেসিফিক মিনিং কে শো করে, তখন সেটাকে আমরা বলেছি এমব্লেম। কারো অসুবিধে? এমব্লেম কারো অসুবিধে? ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেট করা, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেট করা। আমি বললাম আমাদের বাড়িতে আজকে মাছ এনেছে, তুমি বললে দাদা কত বড় মাছ? আমি বললাম এত বড় মাছ, এই যে হাত দিয়ে দেখাচ্ছি না এত বড় মাছ। তুমি এমনটা করো, ছোট বাচ্চারা বেশি করে এমনটা। হাত দিয়ে যখন কোনো কিছুর সাইজ বা শেপ কে আমি বোঝাবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইলাস্ট্রেটর। বলতে পারলাম না পারলাম? তুমি বললা ওই দোকানের রসগোল্লা খুব বড়, তুমি বলে কত বড় বড়, সে হাত দিয়ে দেখালো এত বড় বড়। এই যে হাত দিয়ে কোনো কিছুর আকার বা কোনো শেপ কি আমি বোঝাচ্ছি, বলো এটা নন ভার্বাল না? এটা কি ওয়ার্ড? এত বড় বড় রসগোল্লা। হ্যালো, বলো, কথা বলছো না কেন? না বুঝতে পারলে বলো রে ভাই। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পারলে বুঝতে বলো। পেরেছি। তোমাদের কি ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি? হ্যালো না হ্যালো স্যার। হ্যালো হ্যালো, লিথিয়া, না মনে স্যার হচ্ছে এগুলো যে, না প্রচন্ড গুলিয়ে যাচ্ছে, মানে ওই মানে একই একই লাগছে যেন সব। চলো প্রথম থেকে বলছি। নার্ভাস ফিল হলে যে বিহেভিয়ার হয় সেটা হচ্ছে অ্যাডপ্টর। কথা বললাম, নার্ভাস ফিল হলে যে বিহেভিয়ার হয় সেটা হচ্ছে অ্যাডপ্টর। কথা বললাম। হ্যাঁ স্যার, এমব্লেমস, এটা ঠিক আছে। কোনো একটা সাইন করে যখন তুমি স্পেসিফিক মিনিং কে বোঝাচ্ছ, ওকে সাইন দেখালে, ক্রেজি সাইন দেখালে, অসম সাইন দেখালে, এটা হচ্ছে এমব্লেমস। ইলাস্ট্রেটর কোনটা? তোরা যে কোনো কিছুর শেপ কে দেখাচ্ছে, কোনো কিছুর আকার আকৃতিকে বোঝাচ্ছে, রসগোল্লা কেমন হয় এমন হয়। আমাদের বাড়ির পাখির বাচ্চারা কত বড়, হাত দিয়ে দেখালে, দুই হাত দিয়ে দেখালে যে এত বড়, দেখাও না দেখাও এমন করে, যে কোনো কিছুর আকার বা শেপ যখন তুমি দেখাও, তখন ওই বিহেভিয়ারটাকে আমরা ইলাস্ট্রেটর বলি। বুঝতে পেরেছো এবার? হ্যালো, ইলাস্ট্রেটর বুঝতে পেরেছো? ইলাস্ট্রেটর, আচ্ছা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এবার আমাদের জেস্টার শেষ হয়ে গেল। পরের যে টার্মটা আসবে নন ভার্বাল কমিউনিকেশন, সেটা হচ্ছে কি বলেছে, ক্রোনেমিক্স। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এগুলো, তোমার কোশ্চেন দেখেছো কিনা আমি জানি না। ক্রোনেমিক্স, টাইম, হ্যাঁ টাইম আজকে বাড়ি গিয়ে টাইপ অফ কমিউনিকেশনের কোশ্চেন গুলো করবে, শেষ হয়ে যাবে আজকে টাইপ অফ কমিউনিকেশন। যে ক্রোনেমিক্স, ক্রোনেমিক্স মানে হচ্ছে টাইম। কারণ টাইম দেখে যদি তোমার কোনো আইডিয়া হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রোনেমিক্স। তুমি একটা অফিসে জব করো, তুমি দেখছো একজন এমপ্লয়ি, তোমার কলিগ 5 বছর থেকে প্রতিদিন সকাল 10টাতেই অফিসে আসে, তার সম্পর্কে তোমার কোনো আইডিয়া হয় কি হয় না? হ্যাঁ, সে পাঞ্চুয়াল। সে হয়, পাঞ্চুয়াল ভাই, সে টাইম ডিসিপ্লিন পাঞ্চুয়াল। হয় ভাই, ইকোনমিক্স। তুমি তাকে দেখা করতে বলেছো, সে তোমার জন্য পার্কে গিয়ে 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে, বলে তার সম্পর্কে কোনো নলেজ হয় কি হয় না? হয় ভাই। সে তোমাকে পছন্দ করে প্রচন্ড বেশি, তাই 3 ঘন্টা থেকে সে তোমার জন্য ওয়েট করবে। ঠিক না না ঠিক? ভেবে দেখো, ঠিক না ঠিক? কথা বলে না কেন? স্যার এটা মানে তো দুদিক থেকেই হতে পারে, মানে একটা হচ্ছে যে কিরকম? আমরা যেমন টাইম পাংচুয়াল, আর একটা দেরি করে ঢুকলে, মানে মোট কথা ওই হ্যাঁ বিষয়টা হ্যাঁ হ্যাঁ আন্দাজ হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ, দেরি করে ঢোকে। আচ্ছা 5 বছর থেকে সে প্রতিদিন 10টার অফিস 11টায় ঢোকে, যে ভাই কোনো রকম ডিসিপ্লিন নেই। টাইম দেখে যখন তার মানে কোনো টাইম কিছু, অনুযায়ী কাউকে জাজ করছি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, কেমন কি। টাইম কেমন কি, অবশ্যই অবশ্যই। এই টাইম দেখে কারোর টাইম দেখে যখন হচ্ছে আমাদের কি হয়, কোন রকমের কোন আইডিয়াটা হয়, তখন সেই টাইমটাকে বলা হচ্ছে ক্রোনোমিক্স। দেখো, ক্রোনোমিক্স ইজ দ্য স্টাডি অফ ইউজ টাইম ইজ এ নন ভার্বাল কমিউনিকেশন। বলছে এটা অবশ্যই নন ভার্বাল ওয়ার্ড তো নয়। স্টাডি পারসেপশন ইনক্লুডিং পাংচুয়ালিটি, উইলিংনেস টু ওয়েট অ্যান্ড ইন্টারাকশন, যে কথা বলার জন্য সে কতটা আগ্রহী হয়ে আছে। ভেবে দেখো, তুমি কাউকে বলে রেখেছো ক্লাস শেষ হবে 11:30টায়, তারপরে এসএমএস করো, সে ঘুমানো বাদ দিয়ে তোমার এসএমএস এর জন্য ওয়েট করে বসে আছে। ভেবে দেখো তো, ভেবে দেখো, এর থেকে তোমার কোনো মেসেজ আসে কি আসে না?
হ্যালো, আসে না? আসে ভাই, এটা ক্রোনোমিক্স, বুঝতে পারলে না পারলে? এবার হচ্ছে ক্রোমেটিক্স। দেখো বানানটা দেখো, এটা হচ্ছে ক্রোনোমিক্স, আর এটা হচ্ছে ক্রোমেটিক্স। ক্রোমেটিক্স হচ্ছে কালার। কালার দেখে যদি তোমার কোনো কমিউনিকেশন হয়, যেমন রেড কালার দেখলেই তোমার ডেঞ্জার ডেঞ্জার ফিল হয়, ঠিক বললাম না বললাম? গ্রিন কালার দেখলে তোমার সেফ ফিল হয় না? যেমন হচ্ছে রাস্তা দিয়ে যখন যাও, দুটোই তো আলো জ্বলে, একটা রেড সিগন্যাল আর একটা রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। এই কালার দেখে তোমার কি হলো, কোনো কমিউনিকেশন হলো কি হলো না? হলো। আচ্ছা, অন্য একটা উদাহরণ দিই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যথারীতি ধরো স্কুটি নিয়ে যাচ্ছ বা হেঁটে যাচ্ছ, পাশ থেকে দেখলে একদম থালির মধ্যে কি রেখেছে, পাঠার চর্বি দেয়া ঘুগনি রেখেছে, একদম সুন্দর টকটকা হয়ে ভেসে আছে। ওই কালার দেখে তোমার কি মনে হয়, বাপরে বাপ দারুণ বোধহয় টেস্টি হবে, মনে হয় এমনটা কালার দেখে? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। মনে হচ্ছে পেট আমাদের খারাপ হবে একদম খেলে। একদম পেট খারাপ হবে তোমার। আমি তোমাদের একটা কথা বলি, আমাদের এখানে না খাসির চর্বি দেওয়া ঘুগনি পাওয়া যায় না, ঠিক আছে? আমি তো মোবাইলে দেখি শুধু খাসির চর্বি দেওয়া ঘুগনি। এরপরে যদি কলকাতাতে যাই, ওটা ওই দোকানে খুঁজে বার করবো। বোঝাতে পারলাম না পারলাম, বলো? বোঝাতে পারলাম না তোমাদের? ওটাই খেয়ে নিয়ে আসতে হ্যাঁ হবে। স্যার, এটা যাই হোক, আমিও খাইনি, আমাদের এখানেও পাওয়া যায় না স্যার। তুমি স্যার তুমি আহিরিটলার ওইখানে পাওয়া যায় গঙ্গার মুর্শিদাবাদে ঘাটের চলে দিকে। আসুন, খাই দেবো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হয়তো ফেসবুকে দেখেছি সেই জন্য বললাম। রাহিল টলার ওটা আবার হ্যাঁ, কোথায় গো? ফেসবুকেই দেখেছি স্যার আমি। আহিরিটলা হচ্ছে ওই গঙ্গার ঘাটের ওই সাইডে, মানে শোভাবাজার, বাগবাজার, আচ্ছা আহিরিটলা আচ্ছা, হ্যাঁ আর হ্যাঁ। শিয়ালদাতে নামার পরে কোন দিকে যাবে বলো? বাজে খেতে হয়, শিয়ালদা থেকে তাই না? নামার পরে আপনি ওই আহিরিটলা বা শোভাবাজার বা হাতিবাগানের ওই সাইডের বাস ধরলে নর্থ যেতে কলকাতা। পারবেন, বা হাওড়া থেকেও যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমরা তো শিয়ালদাতে নামি না, হাওড়াতে তো নামি না সচরাচর। তুমি ঠিক আছে বড়বড়ের দিকে বিভাগের দিকে ট্রেন ধরতে হয়। ঠিক আছে ঠিক স্যার আছে। শিয়ালদা আ- থেকে কিন্তু টালিগঞ্জও পাওয়া যায়, আমি শুনেছি এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা টালিগঞ্জে আচ্ছা, শিয়ালদা থেকে আপনার যাওয়াটা সুবিধা হবে। দাদা ঠিক আছে যাদবপুরে ঠিক পাওয়া আছে। যাবে। ও যাদবপুর না, কয়েকদিন আগে গিয়েছিলাম, তখন তো খবরটা দিলি ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, যাদবপুরে আছে অনেক। আচ্ছা আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, চলো আবার কয়েকদিন পরে যাবো আমরা, এই 3-4 মাস পরে আবার যাবো। 3-4 মাস নাও লাগতে পারে, দেখা যাক, ডেট পড়েনি, তখন আবার একদিন ব্যবস্থা করতে হবে। তো দেখো, যে কালার দেখে বা তরকারির বা সবজির কালার দেখে বুঝতে পারছি যে কেমন টেস্টি হতে পারে, একটা আন্দাজ নিচ্ছি। এই যে কালার দেখে যখন আমার কোনো কি হবে, আইডিয়া হবে, সেটা হচ্ছে কোনো ড্রেসের কালার দেখেও কিন্তু হয়। এই দেখো, ড্রেসের কালো কালার রয়েছে, আমি উকিল বুঝতে পেরেছি, সাদা কালার রয়েছে, ডাক্তার বুঝতে পেরেছি। প্রোডাক্ট বা গিফট কালার দেখেও আমরা কিন্তু একটা আন্দাজ করতে পারি। সোজা কথা বলছি, যেখানে রং আছে, রং দেখে আমি কোনো কিছু বুঝতে পারছি, হয়ে যাবে ক্রোমেটিক্স। অলফ্যাক্টিক্স, স্মেল, গন্ধ শুকে যখন হচ্ছে কোনো আইডিয়া হয়। তোমরা একটা এক্সাম্পল দাও, আমি অনেকগুলো দিলাম, আমি জল খাবো। গন্ধ শুকে কিভাবে কমিউনিকেশন হতে পারে বলো? হুম স্যার রান্নার গন্ধ গন্ধ শুকে অনেক মনে সময় হয় হয়। অনেক ভালো, মানে যে ফুলের বেরিয়ে গন্ধটাও তো হবে। বা একদম বা একদম দাদা একদম বৌদির একদম। বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি। ব্যাপারটা তুমি দেখো, আমি যখন 9-এ পড়তাম, তখন একটা স্যারের কাছে টিউশন পড়তাম, ঠিক আছে? রাত্রিবেলা ছুটি হতো, আসতাম, রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসতাম। 9 না বোধহয় 10-এ পড়তে পড়তাম তখন। পাশের বাড়ি থেকে মাঝে মাঝেই মুরগির মাংসের রান্না, মানে চিকেন রান্নার গন্ধটা আসতো। আর মনে হতো, ইস, এটা যদি আমার বাড়ি হতো না, তাহলে তো আর ঢুকে পড়তাম পট করে। তুমি ভেবে দেখো, ওই রাস্তার ওই গন্ধ দেখে ওই বাড়িতে কি রান্না হয়েছে আমি একটা আইডিয়া করতে পারলাম কি পারলাম না? হ্যাঁ। দেখো, দাদা আমাদেরও হতো। স্যার এবার তোমাদের হতো। দেখুন, আমি যে তো মেসে মনিকা, থাকি তার পাশেই হ্যাঁ, একটা বিরিয়ানির দোকান, মানে মাঝে 2 ফুট ছাড় হয়তো দুটো বাড়ি। তো আমার অনেক মুশকিল জানলাটা, তো আমার তাহলে। আবার ফার্স্ট রুম, হ্যাঁ সবসময় গন্ধ আরেক আসে। মুশকিল এবার তো। ধরুন আমি আলু সেদ্ধ ভাত খাচ্ছি, পাশে বিরিয়ানির তখন হয় গন্ধ, কেমন লাগে। তো মুশকিল, তো শাস্তির সমান গো এটা, ঠিক না? ঠিক আছে, বিরিয়ানির একদম গন্ধ দিয়ে একদম। আলু শুদ্ধ ভাত খাচ্ছি, তো এটা শাস্তি সমান না? ধরো কারোর বডি দিয়ে প্রচন্ড ঘামের গন্ধ আসছে, কি বুঝতে পারবো যে সব চান করেনি এটা, ঠিক না? ঠিক। বিরিয়ানির হ্যাঁ, দোকানে আলু দিয়ে আসা উচিত, পরে নেওয়া উচিত। আলু, আচ্ছা, আলু এক্সচেঞ্জ করে নেবে, ঠিক আছে। দেখো আরো বলছি,
যেদিন আমাদের বাড়িতে জানিস পাশের বাড়িতে মাংসের গন্ধ পাই, দেখো ওই যে পাশের বাড়িতে গন্ধ শুনেই গন্ধ পাওয়া যায়। এটা তো আমার সাথে প্রতি একদম। রবিবার হয়। আচ্ছা আচ্ছা, দেখো আরো বলছি, সিম্পলি করে কেউ ধরো একটা ভালো পারফিউম ইউজ করেছে, আমরা বুঝতে পারবো যে লোকটা খুব কি অনেক দামি পারফিউম ইউজ করে, ঠিক না? ঠিক, এই পারফিউম দেখেও বুঝতে পারি, ঠিক না? এটাই বলেছি, কারোর সম্পর্কে আইডিয়া হয় অল্প। ওরিয়েন্টেশন মানে বসেছে কি হয়, এটা ছবি অ্যাড করলে ভালো হতো, কিন্তু অনেক ছবিগুলো অ্যাড করতে হয় জন্য করিনি আমি। ভেবে দেখো, তোমার সাথে কেউ ঝগড়া করবে, সে তোমার সামনাসামনি বসবে, ঠিক বললাম না বললাম? আরো ভেবে দেখো কথাটা আমার, এই কথা বলো না কেন? ঝগড়া করার সময় কোন দিকে বসে, পেছনে থাকে না সামনে থাকে? না, সামনে থাকে। পিছনে। সামনে থাকবে, পিছনে থাকে ঝগড়া করার সময়? না, ঝগড়া করার সময় সামনেই থাকে, ঠিক। সামনে সামনাসামনি। থাকে। কেউ যখন তোমাকে হেল্প করবে তখন সে দেখবে তখন সাইড টু সাইড থাকবে, ঠিক না? ঠিক, পাশাপাশি বসে না। আর যখন তোমাকে কেউ ফলো করবে তখন দেখবে পেছনে পেছনে বসে, তোমার পেছনে পেছনে থাকবে, যখন নকল করে তোমার পেছনের জন দেখে দেখে লাগে, ঠিক না? তো এই যে কিভাবে বসেছে দুটো ব্যক্তি, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে কিরকম সম্পর্ক আছে বা কিরকম কি কি তাদের মধ্যে হচ্ছে। দেখো, people may present themselves various way such as face to face, side to side, back to back. For example, cooperating people সবসময় সাইড টু সাইড বসে, আবার যারা হচ্ছে কি করবে, কোন রকমের ঝামেলা করবে, তখন কিন্তু কি হয়, মানুষ কিন্তু পাশাপাশি কিন্তু ফেস টু ফেস কিন্তু বসে, এটাই বলেছে। বা কথা বলার সময় ফেস টু ফেস বসে, এরকম। স্যার এটা কি বসার ভঙ্গির অনুযায়ী নাকি? হ্যাঁ, বসার ভঙ্গির অনুযায়ী কিরকম কথাবার্তা চলছে আমরা আইডিয়া করার চেষ্টা করছি, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, স্যার। এবার হয়েছে ফোনেমিক্স। ফোনেমিক্স মানে হচ্ছে উচ্চারণ। ফোনেমিক্স মানে হচ্ছে কি বললাম, উচ্চারণ। উচ্চারণ মিন্স, দেখো তোমাদের এখান থেকে কেউ মিদনাপুরের কেউ আছো? মিদনাপুরের এই ব্যাচে? হ্যালো, কেউ আছো? কেউ নেই মিদনাপুরের? তো অবাক কাণ্ড। আচ্ছা, দেখবে মিদনাপুর বা ঝাড়গ্রামে যাদের ওখানে বাড়ি, তারা শশা না বলে শশা বলে, শুনেছো এমনটা? শশা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখো, তো তুমি দেখো, এই যে দেখো সে শশা না বলে শশা বলছে, এই শশার প্রোনাউন্সিয়েশন বুঝে শুনেই কিন্তু আমরা খানিকটা বলতে পারছি যে এনার বাড়ি মিদনাপুর ঝাড়গ্রামের এদিকে হবে, ঠিক না? ঠিক, ঠিক একই রকমই আমাদের উচ্চারণটা একটু আলাদা। তুমি কারো উচ্চারণ প্রণালী দেখে তার সম্পর্কে কোনো একটা আইডিয়া হচ্ছে কি হচ্ছে না তোমার? হচ্ছে, হ্যাঁ, করা যায়। কোন regional জায়গায় contribution, করা কোন যায়। জায়গায় করা যাচ্ছে। এই যে ফোনেমিক্স মানে উচ্চারণ, এই উচ্চারণ দেখে যখন তুমি কারো সম্পর্কে আইডিয়াটা তুমি করতে পারো, সেই কনসেপ্টটাকে বা সেই বিষয়টাকে আমরা বলি হচ্ছে ফোনেমিক্স। দেখো, phonemics is linguistic ability, a phenomena, a unit of sound that distinguish one word from another is particular language. একটা ল্যাঙ্গুয়েজের একটা মানুষের উচ্চারণ এবং অপর একটা মানুষের উচ্চারণ কিন্তু আলাদা হয়। দুটো মানুষের উচ্চারণ প্রণালী দেখে তোমার কোনো আইডিয়া হচ্ছে, সেটা হচ্ছে phonemics। কারো অসুবিধে রয়েছে? হচ্ছে আইকনিক। ইমোজি দাও, মেসেজ মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে তুমি কি ইমোজি পাঠাও? হ্যাঁ। পাঠাও। এই যে ইমোজি পাঠানোর সময় তোমার প্রচন্ড রাগ হয়েছে, তখন তুমি এই ইমোজিটা পাঠিয়ে দিয়েছো না? বলো হ্যালো। হ্যাঁ। এই যে মেসেজের সঙ্গে কোথায় ছিলে এতক্ষণ, তারপরে দিয়েছো এই ইমেজি, ওটা কি প্রশ্ন না রাগ? রাগ। রাগ। এই যে কোনো মেসেজের সঙ্গে তুমি রিয়াকশন দিচ্ছ, কোনো আইকন দিচ্ছ, কোনো ইমোজি গুলোকে দিয়েছো, যার ফলে কোনো মেসেজ যাচ্ছে, এই ইমোজির মাধ্যমে কমিউনিকেশনকে আমরা বলি হচ্ছে আইকনিক। স্যার, ওইটা কি ইমোজি? ওই ওপরের লাইনে 4 নাম্বার যেটা এটা তোমরা বলো, কেউ এই অবাক হয়ে দেখছে বোধহয়, নাকি? এটা অবাক হয়ে দেখছে? না, এটা হ্যালো। অবাক হয়ে দেখা তো না, সেটা এটা এক দুটো চোখে চোখ দেখছে থাকে। স্যার। এটা তো কখনোই দেখিনি এই ইমোজি। আমিও তো জানি না এটা। আমাদের বুঝতে ফোনে পারছো? সেটিং নেই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে কিছু একটা মানে হয়তো হবে, গুগল সার্চ করে দেখবে, এটা আমার জানা নেই। আমি যে এই বিষয়ে স্যার কথা বলি চোখ না। ছানা বড়া হয়ে যাওয়ার মতো মানে কোনো অবাক কাণ্ডর বিষয় হতে আচ্ছা, পারে। হতে পারে হতে পারে। আমাকে যদি কেউ আগে ইমোজি পাঠাতো, আমি ভাইকে বলতাম এটার মানে কি রে, এবার তো রাগ হয়ে গেছে সৃষ্টি। বুঝতে পারছো? তো ওকে আমাকে বলতে হতো, আমি তো বুঝতাম না। পরে একদম লাস্ট লাইনে রাইট সাইড থেকে সেকেন্ডেরটা কি আছে গো? জি উল্টে আছে উপর থেকে।
তা বোধহয় খুব লজ্জা পেয়েছে বোধহয়, নাকি? লজ্জা পেয়েছে? না 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 স্যার, মুখ ওটা ভার মানে যাচ্ছে মনে হয়। ওকে না মনে হয় ওটা ঝুলিয়ে ধরুন দিয়েছে। মানে ভুল করে কিছু একটা পাঠিয়ে দিয়েছে, দিয়েও লজ্জা পেয়ে গেছে, তখন ওই রকম ইমোজিটা পাঠানো হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক যে আছে। ধরা পড়ে গেছে। তোমাদের কাছে সেটাই এই বিষয়ে আমার ক্লাস এরকম। করতে হবে, আমার জানা নেই, বুঝতে পারছো? ছেড়ে দাও। এবার দেখো, দিস সিস্টেম দ্য ইউজ অফ রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ড অর ল্যাঙ্গুয়েজ অর কনসেপ্ট, কোন একটা ল্যাঙ্গুয়েজ কোন একটা কনসেপ্ট সেক্ষেত্রে এক্সপ্রেস করবে। উই ক্যান টেক এক্সাম্পল ডিফারেন্ট টাইপ অফ ইমোশন রিপ্রেজেন্ট দ্য আইডিয়া। তোমার কেমন ইমোশন হয়েছে, তোমার কেমন ফিলিংস হয়েছে, তুমি এটা দিয়ে এগুলো দিয়ে কিন্তু তুমি বোঝাচ্ছ, সেটার কথাই কিন্তু এগুলো বলেছে। ইমোজি না দিলে কিন্তু মেসেজটা ঠিক মতো হয় না, নাকি বলো? মেসেজটা ঠিক মতো যায় না ঠিক ভাবটা কি যেন হয়? প্রকাশ পায় না মনে। প্রকাশ পায় না, ওটা একটু দিতে হয়, ঠিক না? এই হচ্ছে ফ্যাক্টর। যে বেশি ইমোজি দিচ্ছে না, তুমি বুঝবে যে এটা নতুন, এটা ফ্রেশ। ফ্রেশটি বুঝতে পারলে তো কি বললাম, ফ্রেশ। হ্যাঁ স্যার, আমি কিন্তু ইমোজি কম দিই, এটাও ঠিক। আচ্ছা। অনেক সময়